কক্সবাজারে শুধু রোহিঙ্গাদের নয়, টিকা দিতে হবে স্থানীয়দেরও। ইউএনএইচসিআর এর ভ্যাকসিন কার্যক্রমে সরকারের শর্ত। ভাষান্তরে জাতিসংঘের ভূমিকা নিয়ে যৌথ কমিটি। বিশ্বের ১০০ দেশের জন্য ৫০ কোটি ডোজ ফাইজারের টিকা কিনবে যুক্তরাষ্ট্র, ঘোষণা আজ। সংক্রমণে উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ সহ ৬১ দেশ। নাগরিকদের ভ্রমণ না করতে পরামর্শ। করোনাকালে প্রতারক শাহেদের নানা অপকর্মের আখড়া রিজেন্ট হাসপাতাল এখন আবাসিক ভবন। আদালতের অনুমতিতে সরানো হয়েছে মালামাল, সংস্কার কাজ শেষে দেয়া হবে ভাড়া। এবং আজ সারা দেশে অর্ধশত মডেল মসজিদের উদ্বোধন। পুরুষ নারীর আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা সহ থাকছে হজ নিবন্ধনের সুযোগ। ধর্মীয় গোঁড়ামি দূর করাই লক্ষ্য। ভোরের সময়ের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। দেশে বেড়েই চলেছে করোনা ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। সীমান্তবর্তী জেলাগুলোতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুও। বুধবার একদিনে সারা দেশে মারা গেছেন আরও ৩৬ জন। এর মধ্যে শুধু খুলনা এবং রাজশাহী বিভাগেই ২৫ জন। এছাড়া ১.৫ মাস পর একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫০০। এদিকে হাসপাতালগুলোতে রোগের চাপ বাড়ায় দেখা দিয়েছে শয্যা ও আইসিইউ সংকট। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ, সাথে বাড়ছে হাসপাতালগুলোতে রোগীর চাপ। এতে হিমশিম অবস্থা রাজশাহী মেডিকেল হাসপাতালের। হাসপাতালটিতে ২৪ ঘন্টায় করোনায় ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৫ ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জন। একদিনে ১,৭৪৪টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৩৫৩ জন। শনাক্তের হার কমে ২০%। কোভিডের লক্ষণ নিয়ে রোগীরা যাচ্ছেন, সেক্ষেত্রে প্রায় দেখা যাচ্ছে যে তারা ইতিহাস গোপন করেন এবং পরবর্তীতে ডাক্তার যদি তাদের কোভিড টেস্ট দেনও তারা কোভিড টেস্ট করেন না। যে হারে আমাদের প্রতিদিন রোগী বাড়ছে, এটা অবশ্যই উদ্বেগজনক এবং আমার মনে হচ্ছে যে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছি। এদিকে লকডাউনের পরও খুলনার ৩টি থানায় কমছে না সংক্রমণের হার। ২৪ ঘন্টায় খুলনা অঞ্চলে করোনায় ১৭ জনের মৃত্যু হয়। ৩৩১ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ৮০ জন। সংক্রমণের হার ২৪%। খুলনা অঞ্চলের সাথে ভারতের একটা বড় বর্ডার একটা বেল্ট আছে। মানুষ কিন্তু হুড় করে ইন্ডিয়া ঢোকা শুরু করলো। বিভিন্ন পর্যটন কেন্দ্রে গেল, বেড়াতে গেল, চিকিৎসার জন্য ইন্ডিয়া ঢুকে গেল। এইটা সম্পূর্ণ আমাদের নিজস্ব উদাসীনতার কারণে জিনিসটা হয়েছে। সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ নিয়েছে। ২৪ ঘন্টায় ১৮২ জনের করোনা পরীক্ষায় ১০৮ জন শনাক্ত। সংক্রমণের হার ৫৫ থেকে ৫৯% পৌঁছেছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ জন। এটা এরকম না যে শুধু রোগীরাই আক্রান্ত হবে, স্টাফও আক্রান্ত হতে পারে, তাদের যে ম্যানেজমেন্ট তারাও কিন্তু এতে আক্রান্ত হয়ে যেতে পারে। বাগেরহাটে কোভিড হাসপাতালে নেই কোনো ভেন্টিলেটর। ৩টি আইসিইউ থাকলেও চালানোর মতো নেই কোনো জনবল। ২৪ ঘন্টায় ১৫৫ জনের মধ্যে ৬৮ জন পজিটিভ। মারা গেছেন ৪ জন। শনাক্তের হার ৪৩%। মোংলায় চলমান লকডাউনের ১০ দিন পার হলেও আক্রান্তের সংখ্যা কমছে না। গত ২৪ ঘন্টায় ৪৯ জনের নমুনায় ৩০ জন আক্রান্ত, আর মৃত্যু ১ জনের। লোকবলের সংকটের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে এখানে পাচ্ছি না। এদিকে সংক্রমণ ঠেকাতে নাটোর জেলার সদর ও সিংড়াও পৌরসভায় চলছে ৭ দিনের লকডাউন। গত ২৪ ঘন্টায় ২৩০ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ জন। সংক্রমণের হার ১৯%। আমরা সমস্ত পৌরসভাকে চারিদিক দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে। কোনো গণপরিবহন চলবে না, কোনো দোকানপাট খোলা থাকবে না। যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪৩ জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪৪%। ইন্ডিয়া ফেরত রোগী আছে ২৫ জন। আর গতকালকে আমাদের ২ জন রোগী মারা গেছে, রেড জোনে ১ জন, ইয়েলো জোনে 1 জন মারা গেছে। এছাড়া ঠাকুরগাঁওয়ে করোনায় ১ জনের মৃত্যু হয়। আর ঝিনাইদহে ২৪ ঘন্টায় সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৭.৪১%। লাবিব হাসান, সময় সংবাদ। দেশে ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়া রোধ করতে কার্যকর লকডাউনের বাস্তবায়ন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। সংক্রমিত জেলাগুলোকে আলাদা করে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব নেয়ার পরামর্শ তাদের। চলতি বছরের মার্চে দেশে হানা দেয় কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ। বেশ কদিন সংক্রমণের পারদ ঊর্ধ্বমুখী থাকার পর নতুন করে আতঙ্ক দেখা দেয় সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে। গত মাসে জেলাতে ধরা পড়ে ভারতীয় ভ্যারিয়েন্টের ৭ করোনা রোগী। একে একে বাড়তে থাকে আক্রান্ত জেলার সংখ্যা।
গেল কদিনে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা এবং খুলনা, বাগেরহাট, নাটোর, নোয়াখালী ও কক্সবাজার জেলায় করোনার চোখ রাঙানি বেড়েই চলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে সংক্রমিত জেলাগুলোতে কার্যকর করতে হবে কঠোর লকডাউন। আমাদের এখন মূল সমস্যা ভারতীয় থেকে আসা সংক্রমণ। এগুলো যে যে জেলায় হয়েছে সেই জায়গায় যদি আমরা খুব ভালোভাবে ব্যবস্থা না নিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এখানে শুধু ওই জেলাগুলো ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ এটা সারা বাংলাদেশে আবারও ছড়িয়ে পড়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হচ্ছে। আগামী কয়েক সপ্তাহ ধরে এরকম ঊর্ধ্বগতি চলতে থাকবে, সংখ্যা এবং মৃত্যু হার দুটাই। এখন আমাদের টেস্ট তো সীমিত, এই জন্য আমরা সীমিত আকারে এটা নির্ণয় করতে পারবো, কিন্তু আকারটা আসলে অনেক ভয়াবহ, অনেক বড় হবে। এখনো সংক্রমিত জেলাগুলোর অনেক হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা যায়নি। রয়েছে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ও আইসিইউ সংকট। এর মধ্যে হাসপাতালগুলোতে বেড়েই চলছে রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, সেবা প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নাই। 1 বছর হয়ে যাওয়ার পরও এখনো অনেক জায়গায় হাই ফ্লো অক্সিজেন নেই। 1 বছর হয়ে যাওয়ার পরও আমরা অনেক বেশি আইসিইউ বা এটা বাড়াতে পারিনি, যা ছিল তাই রয়ে গেছে। আমরা চাই ডিজি মহোদয়, এডিজি যারা আছেন তারা বিভাগগুলোতে নেতৃত্ব নিক, কেউ খুলনা বিভাগের, কেউ রাজশাহী, কেউ রংপুরের। ওখানকার যারা সিভিল সার্জন এইচএফপিএন আছেন তাদেরকে ক্ষমতায়ন করা হোক, তাদেরকে অর্থ দেওয়া হোক। আমরা যদি দেরি করি সংক্রমণ নাও বাড়তে পারে, কিন্তু যদি বাড়ে সেটাকে কিন্তু আর থামানো যাবে না। আসছে ঈদুল আজহাকে ঘিরে সরকারকে এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। শুধু কক্সবাজারে ক্যাম্পের রোহিঙ্গা জনগোষ্ঠী নয়, টিকার আওতায় আনতে হবে স্থানীয় বাংলাদেশিদেরও। শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের টিকা কার্যক্রমের অনুমোদনে এমন শর্তই জুড়ে দিয়েছে বাংলাদেশ। এদিকে ভাষাঞ্চলে রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের কার্যক্রম ও ভূমিকার বিষয়ে যৌথ কমিটি গঠিত হয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের চুক্তি হলেও এখনো পর্যন্ত একজনকেও দেশটি ফেরত নেয়নি। এত বিপুল জনগোষ্ঠী কক্সবাজারে স্থানীয় বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়ালে সরকার 2,312 কোটি টাকা ব্যয়ে 10,000 একর আয়তনের ভাষাঞ্চরে গড়ে তোলে 1 লাখ মানুষের থাকার অবকাঠামো। প্রথমে কিছু সংস্থা এর বিরোধিতা করে আসলেও সম্প্রতি ভাষাঞ্চর ঘুরে এর স্থাপনা ও 20,000 রোহিঙ্গার জীবনযাপনের প্রশংসা করে আন্তর্জাতিক শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি ঘোষণা করে কক্সবাজার ক্যাম্পের মতো শিগগিরই ভাষাঞ্চরে কাজ শুরুর। এরই পরিপ্রেক্ষিতে ভাষাঞ্চরের রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ কী ধরনের ভূমিকা পালন করবে এ বিষয়ে যৌথ কমিটি হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। একটা কমিটি করা হয়েছে, সেখানে আপনার এমওডিএমআর এর সচিব মহোদয় সেই কমিটির সভাপতিত্ব করবেন। জাতিসংঘের যে বিভিন্ন সংস্থারা যারা ইনভলভ আছে তারা সকলে থাকবে। ভাষাঞ্চরে যে জাতিসংঘের ইনভলভমেন্ট, সেটার মোডাস অপারেন্ডি বা এটা এসওপিটা কি হবে সেটা নির্ধারণ করাই তাদের মেইন কাজ। এদিকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে করোনা সংক্রমণের হার 14.5% পৌঁছেছে। বিশ্ব শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর অনুরোধের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কোভ্যাক্স সুবিধা থেকে টিকা আনার অনুমোদনের ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে সরকার। ইউএনএইচসিআর যদি শুধু রোহিঙ্গাদের জন্য এবং যে স্থানীয় পপুলেশন আছে, হোস্ট পপুলেশন, আলাদা করে দেখা যাবে না, বিকজ দে আর সো ক্লোজলি নিড। সুতরাং তার জন্য যদি আলাদা করে তারা কোনো অ্যাপিল করে বা জোগাড় করে, সেক্ষেত্রে আমরা আমাদের দিক থেকে মানে উইল ওয়েলকাম দ্যাট। কিন্তু কোভ্যাক্সটা শুধু রোহিঙ্গাদের জন্য আমরা দিব, এই মানে কি বলে, এটা বলা আমাদের জন্য ঠিক। বছরের পর বছর কক্সবাজার শরণার্থী শিবির সহ বাইরে অবস্থান করছে মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা প্রায় 11 লাখ রোহিঙ্গা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সংক্রমণের হারের দিক থেকে বাংলাদেশ সহ 61টি দেশকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ। ঝুঁকিপূর্ণ দেশগুলোতে নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়ে নির্দেশনা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বিশ্বের বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে নতুন ভ্রমণ নির্দেশিকা প্রকাশ করেছে। এতে বাংলাদেশ ছাড়াও অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মিয়ানমারকে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়াও অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ফ্রান্স ও যুক্তরাজ্যেরও নাম রয়েছে। এ তালিকায় এশিয়ার অন্য দেশগুলো হলো বাহরাইন, ইরাক, কুয়েত, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, সৌদি আরব, সিরিয়া, উজবেকিস্তান ও ইয়েমেন। সিডিসি ঘোষিত তালিকা অনুযায়ী মহামারীর মধ্যে এসব দেশ ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের। তবে জরুরি প্রয়োজনে ভ্রমণের ক্ষেত্রে করোনার টিকা নিয়ে সেখানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। পরিস্থিতি সবচেয়ে খারাপ যেখানে, সেই দেশগুলোকে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী বন্টনের জন্য 50 কোটি ডোজ করোনার টিকা কিনবে যুক্তরাষ্ট্র। এ নিয়ে আজ আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী 2 বছরে দরিদ্র 100টি দেশে ফাইজারের এ টিকা বন্টন করা হবে। এর মধ্যে চলতি বছরে 20 কোটি টিকা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাইডেন প্রশাসন। নিজ দেশের বেশিরভাগ জনগণকে টিকার আওতায় নিয়ে আসার পর এবার দরিদ্র দেশগুলোর জন্য খুশির সংবাদ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার বেশিরভাগ মার্কিন গণমাধ্যম জানায় বিশ্বের জন্য 50 কোটি ডোজ ফাইজারের করোনা টিকা বন্টনের সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। রয়টার্স জানায় 92টি দরিদ্র দেশ এবং আফ্রিকান ইউনিয়নের জন্য এই টিকা কিনবে যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এসব টিকা বন্টন করা হবে বলেও জানানো হয়। এর মধ্যে চলতি বছর 20 কোটি এবং 2022 সালে বাকি 30 কোটি ডোজ টিকা সরবরাহ করা হবে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে বৃহস্পতিবারই এর আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে করোনা মোকাবিলার জন্য টিকা দেয়া হবে। চলতি বছর যে টিকাগুলো সরবরাহ করা হবে তা বিপুল সংখ্যক মানুষকে ভাইরাসটি থেকে দূরে রাখবে। প্রেসিডেন্ট নিজেই এ বিষয়ে বিস্তারিত জানাবেন। এর আগে চলতি মাসেই বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে 70 লাখ করোনার টিকা দেওয়া হবে বলে জানায় হোয়াইট হাউস। আগামী জুলাইয়ের আগেই এসব টিকা সরবরাহ করা হবে বলেও উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তেদ্রস আদানম গেব্রিয়াসুস। রাহানুল রানা, সময় সংবাদ। প্রতারক শাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতাল এখন আবাসিক ভবন। আদালতের অনুমতি নিয়ে রিজেন্ট কর্তৃপক্ষ তাদের মালামাল নিয়ে যাওয়ায় হাসপাতাল ভবনটিকে ফ্ল্যাট হিসেবে ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। খুলে ফেলা হয়েছে হাসপাতালের সাইনবোর্ড, বদলে ফেলা হয়েছে বাড়িটির রঙও। মার্চ 2020, বৈশ্বিক মহামারী করোনার ধাক্কায় অনেকটাই বেসামাল দেশ। ধাক্কা সামলাতে বিনামূল্যে করোনা পরীক্ষা ও চিকিৎসার জন্য রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি করে স্বাস্থ্য অধিদপ্তর। শতাব্দীর ভয়াবহ অতিমারি আক্রান্ত মানুষ অবাক বিস্ময়ে দেখতে পায় ক্ষমাহীন এক প্রতারণার চিত্র। সবার চোখ ফাঁকি দিয়ে পরীক্ষা না করেই অর্থের বিনিময়ে করোনা নেগেটিভ সনদ প্রদান সহ মোহাম্মদ শাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালের নানা অপকর্ম সামনে আসে র্যাবের অভিযানে। 2 দিন ধরে চলা অভিযানে সামনে আসতে থাকে প্রতারণা, জালিয়াতি আর অনিয়মের দগদগে ক্ষত। সেই ঘটনার পর পেরিয়েছে প্রায় 1 বছর। এখন কি অবস্থা আলোচিত সেই রিজেন্ট হাসপাতালের? সরেজমিনে সেখানে সময় সংবাদ। এলাকাবাসী বলছেন, চলতি বছরের শুরুতে আদালতের অনুমতি নিয়ে রিজেন্ট কর্তৃপক্ষ তাদের মালামাল নিয়ে গেলে শুরু হয় বাড়িটির সংস্কার কাজ। খুলে ফেলা হয়েছে হাসপাতালের সাইনবোর্ড, বদলে ফেলা হয়েছে ভবনের রঙও। রিসেন্টলি মালিককে হস্তান্তর করে দেওয়া হয়েছে এবং উনি এটাকে টোটালটা মডিফাই করে ভাড়ার জন্য উপযোগী করে রেখেছে। এখন বেড মেড যত যা ছিল, যন্ত্রপাতি এগুলো সব নিয়ে গেছে, কিছুই নেই, এখন একদম খালি। বিল্ডিংটা এখন মালিকে পায়ে গেছে গা, মালিকের নিজে আর কি থাকার জন্য চিন্তা ভাবনা করতেছে। ভবনের কেয়ারটেকার জানান, বাড়িটিকে গড়ে তোলা হচ্ছে আবাসিক হিসাবে। দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে গত বছরের 15 জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। মোহাম্মদ শাহেদ বর্তমানে কারাগারে আছেন।
শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সব রোডওয়ে স্ল্যাব বসে গেছে। মাওয়া প্রান্তে বাকি থাকা 264টি স্ল্যাব বসলেই সেপ্টেম্বরের মধ্যে পুরো সেতুতেই চলতে পারবে গাড়ি। এদিকে এই মাসেই শেষ হচ্ছে রেল স্ল্যাব বসানোর কাজও। সেতুর সার্বিক অগ্রগতি 86%। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রতীক এখন পদ্মা সেতু। সবকিছু পরিকল্পনা মাফিক চললে দক্ষিণাঞ্চলের মানুষের যুগের পর যুগ ধরে যাতায়াতের চরম দুর্ভোগের অবসান ঘটবে আগামী বছরের জুনের মধ্যেই। দুই প্রান্তের সংযোগ সেতুর কাজও শেষ হয়ে গেছে। জাজিরার পুরো স্ল্যাব স্থাপন সম্পন্ন, তাই এখন চলছে রেলিং এর কাজ। এতে সেতুটি যান চলাচল উপযোগী হওয়ার আরেক ধাপ এগিয়ে গেল। সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে 2899টি, স্থাপন বাকি 60টি, আর 1312টি স্ট্রেঞ্জারের বসানো বাকি মাত্র 20টি। এই কাজ সম্পন্ন করতে চলছে মহা কর্মযজ্ঞ। এখন স্বপ্ন বাস্তবায়নের পথে, তাই নির্মাণ কর্মীরাও খুশি। জাজিরা প্রান্তে পুরা রোড স্ল্যাব শেষ। 24 ঘন্টা 3 সিটির কাজ চলতো, বর্তমান 2 সিটির কাজ চলতেছে। রেলের স্ল্যাব প্রায় ম্যাক্সিমাম বসে গেছে। অ্যাঙ্করিং হলের কাজ চলছে, লাইটিং পোস্টের কাজ চলছে। ভরা বর্ষাতেও উত্তাল পদ্মার উপরে সেতুর কাজ চলবে পুরোদমে। সেতুর বাকি স্ল্যাবগুলো ইয়ার্ড থেকে সড়ক পথে মাওয়ার 1 নম্বর পিয়ার দিয়ে উঠবে। উত্তাল পদ্মার কারণে কাজের কোনো প্রকার বিঘ্ন না ঘটে, সেই জন্যই আমরা পিয়ার 1কে ব্যবহার করে রোডওয়ে স্ল্যাবগুলো নির্ধারিত সময়ে বসিয়ে ফেলব। 6.15 কিলোমিটার দীর্ঘ 4 লেনের পদ্মা সেতুর দুই প্রান্তে 3.14 কিলোমিটার সংযোগ সেতুর 2 লেন করে সড়কে যুক্ত হবে। 3 ভাগে 6 লেন ইতোমধ্যে যুক্ত হয়ে গেছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কানাডার পর এবার মালয়েশিয়ায় বাংলাদেশিদের টাকা পাচারের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। 15 জন রাজনীতিক সহ 36 জনের নামের তালিকা হাতে এসেছে দুদকের, যে তালিকায় নাম রয়েছে বর্তমান ও সাবেক এমপি, তাদের পরিবার, রাজনৈতিক দলীয় কর্মী থেকে ব্যবসায়ীদের। কানাডার টরন্টো থেকে 25 কিলোমিটার দূরে হেয়ারউড রোডে 12 কোটি টাকায় শফিকুল ইসলাম শিমুলের স্ত্রীর নামে কেনা বাড়ির সূত্র খুঁজতে গিয়ে বেগম পাড়ার সাথে পরিচিত হয় বাংলাদেশ। সংখ্যার দিক থেকে আমাদের অনেক সরকারি কর্মচারীদের বাড়িঘর ওখানে আছে। সেই সূত্র ধরে অবৈধ সম্পদ অর্জনের খোঁজে বিদেশে সেকেন্ড হোম বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে অর্থলগ্নিকারীদের তথ্য চেয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ 10 দেশে 50টির বেশি চিঠি পাঠিয়েও কোনো উত্তর পায়নি দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি এক চিঠির প্রতি উত্তরে মালয়েশিয়ায় 36 জনের সেকেন্ড হোমের তথ্য হাতে পেয়েছে দুদক। এর মধ্যে 15 জন সাবেক ও বর্তমান সংসদ সদস্য ও রাজনৈতিক কর্মীর পাশাপাশি 5 জন ব্যবসায়ী, 1 জন সচিব ছাড়াও আরও 15 ব্যক্তি রয়েছেন, যার বেশিরভাগই পাচারকৃত অর্থ বাণিজ্যিক ওভার ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র বলছে, ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি ইউনিটের অধীনে বিভিন্ন দেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে যোগাযোগ হয় এডমন্ড গ্রুপের মাধ্যমে। তাদের শর্ত অনুযায়ী সব তথ্য জনসম্মুখে প্রকাশ করা যাবে না। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে এই দায়িত্ব পালন করছে বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক গোয়েন্দা ইউনিট। তাই অর্থ পাচার রোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। অর্থ পাচারের মামলা দায়েরের আসলে দায়িত্ব কিন্তু আপনার এই বাংলাদেশ ব্যাংকের। তারপর আমি বলবো যে আমাদের দেশেও সমন্বয়ের নিশ্চয়ই অভাব রয়েছে। এখানে মূল দুটি সংস্থা হলো, এক হলো আপনার ওই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নেতৃত্বাধীন, এবং দুদক। পি.কে হালদার আছে, পাপুল, যাই বলেন, এগুলো ইনফরমেশন তো আমাদের দূতাবাস থেকেই পাওয়া যায়। এবং বিশেষ করে আপনার এই যে কর্তৃপক্ষটা রয়েছে ওই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সে তো ভালো করেই জানে। সুতরাং আরও তৎপরতার প্রয়োজন আছে। দুদক এখন পর্যন্ত বিদেশ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে 39 জনের বিভিন্ন ব্যাংক হিসাব ও সম্পদ ফ্রিজ করেছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিদেশে অর্থ পাচারের ক্ষেত্রে আইন না থাকায় দূতাবাস থেকে তথ্য পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তবে চিহ্নিত অপরাধী হলে ইন্টারপোলের মাধ্যমে তথ্য পাওয়া সম্ভব বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে হয়তো তার নাগরিকত্ব আছে হয়তো অন্য একটি দেশে, তো তার ব্যাপারে তথ্য চাইলেই কিন্তু ওদের যেই রেলিভেন্ট অর্গানাইজেশনস আছে তারা কিন্তু দিতে বাধ্য নয়।
বিকজ তাদের দেশের যে সমস্ত প্রাইভেসি অ্যাক্টস আছে বা অন্যান্য আছে সেগুলো দ্বারা তারা প্রোটেক্টেড। তো এই জিনিসটা বোধহয় আমাদের বোঝা দরকার যে আমি দূতাবাসকে বললাম, দূতাবাস সঙ্গে সঙ্গে ওটা পেয়ে গেল বা দিয়ে দিল, এটা ব্যাপারটা এতটা সহজ নয়। বেসিক্যালি কেউ যদি কোনো রকমের ক্রিমিনাল কনভিকশন হয় তাহলে থ্রু ইন্টারপোল এটা একটা যাওয়ার সুযোগ আছে। হেফাজতের 50 জন নেতার অবৈধ সম্পদের খোঁজে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন দফতরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা চেয়েও ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব। বুধবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। আমরা যেমন তাদের ইমিগ্রেশনে চিঠি দিয়েছি তাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়, তাদের ইতি, তারপরে ভূমি অফিসে চিঠি দিয়েছি তাদের কোনো জমি জমা অ্যাসেট মাদ্রাসা সংক্রান্ত, তারপরে আপনার ব্যাংকে কোথায় অ্যাকাউন্ট আছে এই জায়গাগুলিতে তাদের সম্পর্কে তথ্য আর কি, তারা বাইরে ঠেলে কিছু ইত্যাদি ইত্যাদি কোনো বিষয় আছে তাদের মানে পাসপোর্ট সংক্রান্ত তথ্যাদি প্রয়োজন হলে তদন্তকারী অফিসার জানাবে আমাদেরকে। ভোরের সময়ে আরও থাকছে রংপুরে 7,000 হেক্টর জমির অর্ধেকের বেশি বাগানে হাড়ি ভাঙা আম। এবছরও ভালো ফলনের আশা, সরবরাহ হবে ডাক ও রেলের বিশেষ সার্ভিসে। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে যুদ্ধের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শর্টকাট কোনো রাস্তা নাই, একটা যুদ্ধ যখন করতে হবে যুদ্ধ করতেই হবে। এরা আপনাকে এমনি এমনি ক্ষমতা দিয়ে দেবে না, এরা হচ্ছে একেবারেই আপনার ডিক্টেটর বনে গেছে, একত্রিত্ববাদী বনে গেছে এবং ওরা জানে যে নির্বাচন করে ওরা কোনোদিন জিততে পারবে না। সুতরাং নির্বাচন খেলা করবে, নির্বাচনের নাটক করবে, তামাশা করবে, কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে ওরা নিজেদেরকে জয়ী ঘোষণা করবে, যেমন 2018-তে করেছে, যেমন 2014-তে করেছে। এদিকে আন্দোলনের নামে নাশকতা বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে নিজ বাসায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, গণতন্ত্রকে আওয়ামী লীগ নয় বিএনপি বহুবার হত্যা করেছে। বিএনপি নেতারা বলেন আওয়ামী লীগ নাকি গণতন্ত্রকে হত্যা করেছে। হা না ভোটের মাধ্যমে কারা গণতন্ত্রকে দেশে হত্যা করেছিল? 15 ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন কোন গণতন্ত্র? সর্বশেষ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি আবারও প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা তো গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখছে। আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করে গোলা পানিতে মাস শিকার করতে চায় বিএনপি। ক্ষমতা যেতে ফখরুল সাহেবরা রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দেখছেন। বৃহস্পতিবার সারা দেশে চালু হচ্ছে 50টি মডেল মসজিদ ও ইসলামিক বিকাশ কেন্দ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দেশের 3টি বিভাগের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে মসজিদ উদ্বোধন করবেন। প্রত্যন্ত অঞ্চলে আধুনিক স্থাপত্যশৈলীর বহুতল বিশিষ্ট মসজিদ পেয়ে আনন্দিত মুসল্লিরা। সাভার ও মানিকগঞ্জ ঘুরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি। আলো ঝলমলে নান্দনিক এক স্থাপত্যশৈলী, দেয়াল থেকে শুরু করে মেঝে সর্বত্রই আধুনিকতার ছোঁয়া, সৌন্দর্যের ছটা। সব মিলিয়ে নামাজ আদায়ের ঘর যেন রূপ নিয়েছে শান্তির আবাসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারা দেশে নির্মিত মসজিদগুলোতে থাকছে নারী ও পুরুষের জন্য আলাদা নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেট সহ আলাদা নামাজের ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, হজ যাত্রী নিবন্ধন সহ প্রশিক্ষণ, মরদেহ গোসলের জায়গা সহ নানা আধুনিক সুযোগ সুবিধা। গোসলখানা, উজুখানা এবং গাড়ি পার্কিং সব মিলিয়ে খুবই ভালো লাগছে। সুন্দর পরিবেশ যখন পাবে মুসল্লি, তখন সে বেশি থেকে বেশি ইবাদত করতে চাইবে, যেটা আমাদের জন্য ফলদায়ক, আখিরাতের জন্য ফলদায়ক। মডেল মসজিদগুলোর মাধ্যমে আমাদের সমাজের ভিতরে ইসলাম সম্পর্কে যে মানুষ অন্ধকারে রয়েছে, ইসলামের যে মূল মেসেজ রয়েছে কোরআন এবং হাদিসের, এগুলো আমরা তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। যুগোপযোগী পরিকল্পনায় সারা দেশে 560টি মডেল মসজিদের নির্মাণ যজ্ঞ চলছে দুর্দান্ত গতিতে, যার মধ্যে 50টির নির্মাণ কাজ শেষে এখন উদ্বোধনের অপেক্ষায়। বৃহস্পতিবার দেশের 3টি বিভাগের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মসজিদগুলোর উদ্বোধন করবেন সরকার প্রধান। ইসলামের যারা অপব্যাখ্যা করে, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এইগুলি পরিচালনা করে
সেই সব জঙ্গি সন্ত্রাসবাদ দমনে ইসলামের সঠিক প্রচারের মাধ্যমে এই মসজিদগুলি অবদান রাখবে। প্রকল্প অনুযায়ী 40% জায়গার উপর জেলা পর্যায়ে 4 তলা এবং উপজেলা পর্যায়ে 3 তলা হচ্ছে মসজিদগুলো। উপকূলীয় এলাকার মসজিদের নিচতলা থাকবে উন্মুক্ত। সম্পূর্ণ সরকারি উদ্যোগ ও অর্থায়নে একসঙ্গে এত সংখ্যক দৃষ্টিনন্দন আধুনিক মসজিদ নির্মাণ শুধু দেশেই নয়, বিশ্বের ইতিহাসে এক অনন্য নজির। এর মাধ্যমে শুধু নামাজ আদায়ের জায়গা নয়, মসজিদ হয়ে উঠবে ইসলামিক জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সাভার, ঢাকা। চলতি বছরের হজ যাত্রায় এখনও অনিশ্চয়তা রয়েছে। সৌদি সরকারের কাছ থেকে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। বুধবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। আমরা যখন সৌদি বাদশার পক্ষ থেকে আমাদের কাছে অবশ্যই মেসেজ আসবে বা চিঠি আসবে বা আমাদের যে ওখানে হজ কার্যক্রম পরিচালনা করার জন্য নিয়োগপ্রাপ্ত যারা আমাদের অ্যাম্বাসেডর সাহেব সহ যারা আছেন ওখানে, তারা অবশ্যই চিঠি পাবেন, তারাও আমাদেরকে জানাবেন। জানালে আমরা বিস্তারিত তথ্য তখন আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হব। অতএব এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কোনো মেসেজ আসেনি, অতএব আমরা এই ব্যাপারে কোনো চিন্তা করছি না। অথচ অনেকেই কিন্তু অনেক আলোচনায় করছেন, সম্পূর্ণ কিন্তু এখন পর্যন্ত এইগুলো মিথ্যা বানোয়াট। নতুন উপাচার্য পেল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দায়িত্ব পেলেন একই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হাসিবুর রশিদ। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। হাসিবুর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে 4 বছরের জন্য তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ 14 জুন 2021 থেকে কার্যকর হবে এবং চ্যান্সেলর যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহকে 2017 সালের 1 জুন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়েছিল সরকার। তার বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়টি শিক্ষকরা আন্দোলন করে আসছিলেন। এই অবস্থায় ইউজিসি অভিযোগগুলোর বিষয়ে তদন্তে নেমে সত্যতা পাওয়ার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। 30 জন দালালের হাতে জিম্মি চট্টগ্রামের 5 লাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা রোহিঙ্গাদেরও বাংলাদেশের পাসপোর্ট তুলে দিত। অভিযানে 11 জনকে আটক করেছে পুলিশ। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদেব রিপোর্ট। পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য নতুন কিছু নয়, কিন্তু আবেদনকারীকে জিম্মি করে অতিরিক্ত টাকা দিয়ে পাসপোর্ট করতে বাধ্য করছে দালাল চক্রের সদস্যরা। এমনকি দেওয়া হয় হুমকি ধুমকি। আমাদেরকে সারা পাসপোর্ট করা যাবে না। তা আমি বললাম কেন যাবে না? তো ওরা বলতেছে আপনি যদি লিগেলি যান তাহলে এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে, আপনাকে ব্যাক দিবে, তাহলে আপনার পাসপোর্টটা হবে না। আবেদনকারীকে জিম্মি করার তথ্য পেয়ে বুধবার দুপুরে অভিযান শুরু করে পুলিশ একে একে পেয়ে যায় 11 দালালকে। বাকিরা পুলিশ দেখে আগেই গা ঢাকা দেয়। আটককৃতদের নিয়ে আসা হয় 5 লাইশ থানায়। প্রতারণার মাধ্যমে টাকা নেয় যে আমরা 3 দিনের ভিতরে পাসপোর্ট করে দেবো, 10 দিনের ভিতরে করে দেবো। যাদের খুব ইমার্জেন্সি তারা তখন দালালকে ধরে, তারা বলে যে উপর গিয়ে কোনো লাভ নেই, আমাদের মাধ্যম ছাড়া তোমরা পারবা না। এইভাবে তাদেরকে প্রেশার দেয় এবং তাদেরকে অনেকটা জিম্মি করে ফেলে। পুলিশের তথ্য অনুযায়ী 30 জনের বেশি দালাল সক্রিয় রয়েছে 5 লাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। তারাই মূলত পাসপোর্টের নানা বিষয় নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এক একটি পাসপোর্ট তৈরিতে আদায় করে 10 থেকে 15,000 টাকা। এমনকি রোহিঙ্গাদের পাসপোর্ট পাইয়ে দেওয়ার ক্ষেত্রে এসব দালাল ভূমিকা রাখে বলে অভিযোগ রয়েছে। আমাদের অভিযান শুরু হয়েছে, আল্লাহর রহমতে এই অভিযান অব্যাহত থাকবে। আমরা এই প্রক্রিয়া চালু রাখবো, তাদেরকে আইনের আওতায় নিয়ে চলে আসবো। আটক 11 দালালের বিরুদ্ধে ভুক্তভোগী সোহেল রানার পক্ষ থেকে একটি এবং পুলিশের পক্ষ থেকে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময়ে আরও থাকছে। ভোলার দুর্গম চরে ঘূর্ণিঝড় ইয়াসে আশ্রয়হীন কয়েক হাজার পরিবারের মানবেতর জীবন পুনর্বাসন না হওয়ায় বর্ষায় আরও ভোগান্তির আশা। উচ্ছেদ অভিযানে গিয়ে কোনো স্থাপনা না ভেঙে উল্টো ডকইয়ার্ড মালিকদের সীমানা পিলারের মধ্যেই লাইসেন্স আবেদনের সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে বিআইডব্লিউটি এর বিরুদ্ধে। বুধবার সকালে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা এলাকায় এই ঘটনা ঘটে। যদিও সংস্থাটি বলছে
নদী রক্ষার পাশাপাশি নদীকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য বাড়াতে তারা কাজ করছেন। বুধবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে যায় বিএডব্লিউটিএ। তবে অন্যান্য দিনের মতো এদিন উচ্ছেদ শুরু না করে সীমানা বসানো নিয়ে স্থানীয় ডকইয়ার্ড মালিকদের সঙ্গে কথা বলতে থাকেন সংস্থার কর্মকর্তারা। সেখানে দেখা যায় স্থায়ী সীমানা পিলারের মধ্যেই ডকইয়ার্ডের পাশাপাশি রয়েছে বেশ কিছু পাকা স্থাপনাও। এমনকি এ সময় সীমানা পিলারের মধ্যেই চলছিল নির্মাণ কাজও। এদিন এসব কোনো স্থাপনাই ভাঙা হয়নি। উল্টো দেখা যায় লাইসেন্সবিহীনভাবে যারা নদী দখল করে ডকইয়ার্ড করে রেখেছিল তাদের লাইসেন্স করার সুযোগ দিয়েছে বিএডব্লিউটিএ। ডকইয়ার্ড মালিকরা জানান নতুন লাইসেন্স আবেদন করার বিনিময়ে উচ্ছেদ থেকে তারা রেহাই পেয়েছেন। ফর্ম না নিলে ভেঙে দিত আর কি। তো আমরা তো ওনারা আলাপ করছিল যে এখন যদি ফর্ম না নেয়, যে 4টা ডকইয়ার্ড আছে যদি ফর্ম না নেয় তাহলে ওই লাইসেন্সের জন্য যে ফর্ম না কিনে তো ওই 4টা ডকইয়ার্ড হয়তো তারা উচ্ছেদ করতে পারে। কিন্তু আমরা ফর্ম নিয়ে নিছি, ঠিক আছে। হ্যাঁ, এতদিন লাইসেন্স ছাড়া ছিল 4টা। যেগুলো অ্যাপ্লাই করলো এগুলো সময় দিল যাতে ওই সময় মতো লাইসেন্সগুলো করে নেয়। যদি ওই সময় মতো না করে তাহলে হয়তো ফির আবার উচ্ছেদে এসে ওগুলো হয়তো ভেঙে দিতে পারে। লাইসেন্সের জন্য আবেদন করবো, লাইসেন্স করবো আর ভাঙবো না। বিষয়টি স্বীকার করে বিএডব্লিউটিএর কর্মকর্তা জানান তারা মূলত সীমানা পিলার বসাতে সেখানে গিয়েছিলেন। একটি শিল্পকে তো আমরা ধ্বংস করতে পারি না। এখানেও বেশ কিছু ডকইয়ার্ড রয়েছে যেগুলো লাইসেন্স দেওয়া আছে, বাকিগুলোকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে আপনারাও লাইসেন্স দেন, আমরা লাইসেন্স দেওয়ার চেষ্টা করবো। তারপরেও যদি উদ্বোধন করতে মনে করে যে না এখানে আমরা কোনো লাইসেন্স দিব না, সব উচ্ছেদ করে দাও, সেটা উদ্বোধন করে সিদ্ধান্ত নিলে তখন আমরা উচ্ছেদ প্রোগ্রামে আসবো। 2009 সালে হাইকোর্টের রিট পিটিশন নম্বর 3503-এর আদেশ অনুযায়ী বুড়িগঙ্গা নদীর তীরে নতুন করে ডকইয়ার্ডের লাইসেন্স দেয়া বন্ধের পাশাপাশি যেসব স্থাপনা রয়েছে তাও সরিয়ে নিতে বলা হয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগির সবজির আড়ত রাজধানীর নিকটবর্তী হওয়ায় ভোর থেকে পাইকার ও কৃষকের পদচারণায় বিষমুক্ত টাটকা সবজি বেচাকেনা জমে ওঠে আড়তটিতে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইউসুফ, পর থেকে কিন্তু বেচাকেনা জমজমট হয়ে পড়ে। এখানে কিন্তু বিষমুক্ত এবং টাটকা সবজিতে কৃষকরা নিয়ে আসে। আর মানিকগঞ্জের 3টা উপজেলা রয়েছে, মানিকগঞ্জ সদর, সিঙ্গার এবং সাটুরিয়া। এই যে আড়তটি কিন্তু এই 3টে উপজেলাতে একদম মিডিল পয়েন্ট, অর্থাৎ মাঝখানে থাকাতে কিন্তু কৃষকদের জন্য উপযোগী হয়েছে যোগাযোগ ব্যবস্থা, যার জন্য কিন্তু কৃষক সরাসরি এখানে চলে আসে। এখানে কিন্তু ঢাকার নিকটবর্তী আড়তটি হতে ঢাকার পাইকাররা এখানে আনাগোনা সবচেয়ে বেশি। তবে তারা কিন্তু খুব ভোরেই, অর্থাৎ 6টার মধ্যে তারা কেনাকাটা করে, অর্থাৎ পাইকাররা ঢাকার পাইকাররা দূর দূরান্তের পাইকাররা চলে গিয়েছে। এখন যারা এই যে মানিকগঞ্জের যারা অলিগলিতে যারা বিক্রি করে হাট বাজারে, তারা কিন্তু এখন কেনা বেচা করছে। সেক্ষেত্রে কিন্তু এটা একদম ভোর রাত 4টা থেকে শুরু হয়েছে এবং সেই বাজারটি চলছে। এই মুহূর্তে যে দরটি রয়েছে এই আড়তের, সেটা আড়তের আসলে সবচেয়ে বেশি এসেছে কাঁকরোল, করলা, ভেন্ডি, মরিচ, পটল, পুঁই শাক, বেগুন, চিচিঙ্গা, এই ধরনের শাকসবজি সবচেয়ে বেশি রয়েছে। চাল কুমড়া, মিষ্টি কুমড়া, অর্থাৎ দেশের যে এই সময়ে যে আড়তটি রয়েছে তার সব কয়টি আড়তি সব কয়টি সবজি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই সবজির যে অবস্থা রয়েছে, আমি কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা বলছে আসলে সবজির এখন দামটা কিছু সবজি বেশ ভালো রয়েছে, কিন্তু তাদের উৎপাদনটা কমে গিয়েছে বলে তারা দাবি করছে। সেক্ষেত্রে কিছু সবজি রয়েছে যে সবজিগুলো আসলে খুবই দাম কম রয়েছে, যেমন তার মধ্যে মশলা জাতীয় সবজি রয়েছে মরিচের দাম কিন্তু খুব কম রয়েছে, যার জন্য তারা বলছে উৎপাদনী খরচ তারা তুলতে পারছে না। এবং কি অন্যদিকে রয়েছে লেবুর দামও খুব কম রয়েছে। আমি যদি সেটা এখন যে বেচা কিনা হচ্ছে সে দরটি বলি, এখানে সবই পাইকারি বিক্রি হচ্ছে পাল্লায়, কিন্তু আমি যে কেজি হবে সেটাকে বলছি। কাঁকরোল বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে 42 থেকে 45 টাকা কেজি, ভেন্ডি বিক্রি হচ্ছে 25 থেকে 27 টাকা কেজি, মরিচ বিক্রি হচ্ছে 9 থেকে 10 টাকা কেজি। মরিচের কথা যদি বলি, মরিচের যারা অভিযোগ করছে কৃষকরা, সেটা হচ্ছে মরিচ কিন্তু আগে বিদেশে আসলে রপ্তানি হতো, বিশেষ করে মালয়েশিয়া এবং কি মধ্যপ্রাচ্যের কিছু দেশে এটা রপ্তানি এই করোনার কারণে বন্ধ থাকার কারণে কিন্তু একদম ধস নেমেছে এবং উৎপাদন খরচে তাদের তুলতে আসলে হিমশিম খাচ্ছে তারা।
এই যে সেই জন্যই কিন্তু এখন 9 থেকে 10 টাকা দাম রয়েছে, কিছুদিন কিন্তু 5 টাকা 6 টাকা কেজি গিয়েছে। এটা কিন্তু ক্ষোভ রয়েছে কৃষকদের। তবে সরকারের প্রতি অনুরোধ করেছে যে আমাদের এটা যদি আবার এলসি চালু করে তাহলে তারা উপকৃত হবে। এখানে পটল বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা, পুঁই শাক বিক্রি হচ্ছে 9 থেকে 10 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 43 টাকা। তবে পেঁয়াজের দরটি কমছে, কারণ ভারতের পেঁয়াজ আসাতে কৃষকরা কিন্তু হতাশ। তারা বলছে যে এই ভরা মৌসুমে বিদেশ থেকে যদি আমদানি না করা হয় তাহলে কিন্তু তারা লাভবান হবে। কিছুটা দাম বৃদ্ধি পেয়েছিল, কিন্তু বিদেশের এই যে পেঁয়াজ বা পার্শ্ববর্তী দেশের পেঁয়াজ আসাতে তারা কিন্তু আসলে আবার তারা কমতে শুরু করে হতাশ প্রকাশ করেছে। তবে ঝিঙ্গা রয়েছে 18 থেকে 20 টাকা কেজি, আলু রয়েছে 16 থেকে 18 টাকা কেজি, লেবুর দাম সবচেয়ে কম রয়েছে, প্রতি পিস 1 থেকে 2 টাকা করে এখানে বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা কেজিতে। চাল কুমড়া এখানে আসলে শ হিসাবে বিক্রি হচ্ছে, তবে আমি তো যদি বলি সেটাকে প্রতি পিস এখানে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। তবে এটা 20 থেকে 25 টাকাও কিন্তু আসলে কৃষকদের এই যে চাল কুমড়া একটা লাভ হচ্ছে, কিন্তু কৃষকরা বলছে যে এই যে চাল কুমড়া কিন্তু এখন আসলে উৎপাদন কমে গিয়েছে, যার জন্য কিন্তু তারা আসলে ক্ষতির না হলেও তারা কিন্তু খুব একটা লাভবান হচ্ছে না বলে আমাকে জানিয়েছে। তবে ঢাকার মহাসড়কের এই যে আড়তটি রয়েছে, এই আড়তে কিন্তু আসলে সেই বেশ একটা জমজমাট এখানে বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা কেজি। এই আড়তটি কিন্তু এই আড়তে কিন্তু আসলে কম পক্ষে শতাধিক আড়তদার এবং কোটি টাকার প্রত্যেক দিন আসলে লেনদেন হয় এই আড়তে আসলে সবজি এবং ঢাকার পার্শ্ববর্তী হওয়াতে কিন্তু এটা পাইকারদের আনাগোনা বেশি এবং কৃষকদের আনাগোনা বেশি। এই ছিল আমার কাছে আসলে একদম জাগির আড়ত থেকে এই সবজি আড়তের সর্বশেষ খবর। মানিকগঞ্জের জাগির সবজির আড়ত থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। কয়েক ঘন্টা বন্ধ থাকার পর আবারও পণ্য আমদানি রফতানির কার্যক্রম চালু হয়েছে হিলি স্থলবন্দরে। করোনা সংক্রমণ রোধে ভারতীয় ট্রাক চালক ও সহকারীদের স্বাস্থ্য পরীক্ষা ও দিনে 50টি পরিবহন দেশে প্রবেশের শর্ত আরোপ করে বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ীরা। এতে রাজি না হয়ে বুধবার সকাল থেকে পণ্য রফতানি বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা। এরপর বৈঠকে উভয় পক্ষে সমঝোতা হলে আবারও কার্যক্রম চালু হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পণ্যবাহী পরিবহন চলাচল করবে। আমাদের হিলি স্থল শুল্ক বন্দরের ইতিমধ্যে পানামা পোর্টে যানজটের কারণে আমরা সীমিত সংখ্যক গাড়ি আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করে আসছি। আশা করি স্বাস্থ্যবিধি মেনে আমরা আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করব। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও ঘুরে দাঁড়াতে পারেনি ভোলার দুর্গম চরাঞ্চলে ঘূর্ণিঝড় ইয়াসে ঘরবাড়ি হারা পরিবারগুলো। আংশিক ক্ষতিগ্রস্ত সচ্ছল কিছু পরিবার বিধ্বস্ত ঘরবাড়ি সংস্কার করলেও এখনও কয়েক হাজার পরিবার বসবাস করছেন জোয়ারে তছনছ করে রেখে যাওয়া স্থানগুলোতে। তবে শিগগিরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নগদ অর্থ গৃহসামগ্রী সহায়তা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। সম্প্রতি ইয়াসের জোয়ারের আঘাতে দুর্গম চরপাতিলার 64টি বসতঘর সম্পূর্ণ এবং 350টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পূর্ব পাতিলা বাজার সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায় ভিটের মাটি, চাল, বেড়াবিহীন ঘরেই পরিবার পরিজন নিয়ে অনেকে বসবাস করছেন। আংশিক ক্ষতিগ্রস্তরা ঘরগুলো সংস্কারের মাধ্যমে বসবাসের উপযোগী করছেন। চরপাতিলার মতোই একই অবস্থা ঢালচরের গৃহহীন 121 এবং আংশিক ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের। সংস্কারের মাধ্যমে এখনই নিজ ঘরে ফিরতে না পারলে বর্ষা মৌসুমে ভোগান্তি পোহাতে হবে তাদের। টিন টুন সব গেছে গিয়ে বেড়াবুড়া খালি গরগান খারে রয়েছে। এগুলা ঠিক করার মতন ওনার আমার কোনো সুযোগ নেই। ভাঙ্গাচুরার মধ্যে আছে আমাকে যা আর কোনো উপায় নেই। যদি সরকার সহায়তা করে হেলে আবার টিন টুন যা লাগে এর দুধ দেয় আমি ওদের করতাম। এদিকে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ করতে না পারায় এখনো পূর্ব চরপাতিলা বাজারে আশ্রিত আছেন অনেক পরিবার। বাজারে থাকি আমাকে ঘর বাড়ি বিডা উডা সব কিছু নেই। অন্তত যাই হিয়ানো কোনো আরসলম কোনো লইতাম পারি না। জরুরি ভিত্তিতে গৃহহীন এসব মানুষকে নিরাপদ আশ্রয়ে আনার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। আমরা চেষ্টা করতেছি, এখন এটা তো
জেলা প্রশাসন বরাদ্দ দিলে আমরা তাদেরকে পুনর্বাসিত করতে পারবো। আর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গৃহ নির্মাণ সহায়তা সহ নিরাপত্তার মধ্যে আনার কথা জানায় উপজেলা প্রশাসন। কর্মপন্থা ঠিক করবো কিভাবে তাদেরকে পুনর্বাসন করা যায়। ইয়াসের আঘাতে জেলায় ৩,৫৭৯ ঘরবাড়ি সম্পূর্ণ এবং ৭,৭৩০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, ভোলা। টাঙ্গাইলে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দুর্নীতি সহ নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা ভাসানীর স্মৃতি বিজড়িত গাছ নিধন বন্ধ ও ভূমি সমস্যা সমাধানের দাবি জানান। পাশাপাশি প্রশাসনের দুর্নীতি বন্ধ না হলে আগামীতে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বগুড়ায় নতুন করে বেড়ে গেছে চালের দাম। গত সপ্তাহের চেয়ে এখন রকম ভেদে প্রতি কেজি চাল ৩ থেকে ৪ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। বোরোর ভরা মৌসুমে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন মোকামে দাম বাড়ায় তারাও বাড়তি দামে চাল বিক্রি করছেন। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। বড় মৌসুমে বগুড়া ধানের হাট বাজারগুলোতে চালের দাম থাকতো ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে, কিন্তু এবার বাজারে চালের সরবরাহ কমার সাথে বাড়তে শুরু করেছে দামও। এখন তো নতুন ধান টান কৃষকেরা কাটে, এ সময় মনে করেন যে কৃষকেরা বাজারে নতুন চাল নিয়ে আসে, এ সময় অন্তত চালের দামটা কম থাকা উচিত। নিম্ন ও মধ্যবিত্তরা বলছেন ভরা মৌসুমে ৩ থেকে ৪ টাকা কেজি বেশি দামে চাল কিনতে হচ্ছে। চাল সহ নিত্য প্রয়োজনীয় দাম বাড়ায় তারা কষ্টে রয়েছেন। সেজন আসে তখনই যদি বাড়তি থাকে তাহলে সেজন চলে গেলে তো আরো বাড়তি হবে। ইনকাম তো আমাদের কম, এখন দাম বাড়লে টাকা পয়সার সমস্যা হয়। মেলা বাড়ছে তো ৬০ টাকা করে ১০০ চাল। বিক্রেতারা বলছেন হাট থেকে ধান কিনে মিলাররা চাল বাজারে ছাড়ছেন না, এতে সরবরাহ কমায় দাম বেড়েছে। মিলার আলাদা সব ধান বেশি বেশি করে ধান কিনতেছে, কেনার জন্য ধানের দাম বাড়তি, তার জন্য করে আমাদের চালের দাম বাড়তি হচ্ছে। আনকমন ইন্ডিয়ান চালগুলি এলসি বন্ধ হয়ে গেছে, ওটার দাম একটু বাড়তি। জেলার পাইকারি হাট বাজারে মিনিকেট ও কাটারি ৫৫ থেকে ৬০ টাকা, বিয়ার ২৮ এবং ২৯ জাতের চাল ৪৫ থেকে ৪৮ টাকা এবং গুটি স্বর্ণা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। মহান স্বাধীনতা যুদ্ধে পুলিশ সদস্যদের বীরত্বগাথা আর ইতিহাস নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি কথা নামে গ্রন্থ প্রকাশ হলো রংপুরে। গতকাল দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের হল রুমে এর মোড়ক উন্মোচন করা হয়। পাক সেনাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিলেন এমন ২০ জন পুলিশ সদস্য অনুষ্ঠানে উপস্থিত থেকে তুলে ধরেন যুদ্ধের দিনে তাদের জীবনে ঘটে যাওয়া এক একটি ঘটনা। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন দেশের সৃষ্টি লগ্নে পুলিশের ভূমিকা ও ইতিহাস সংরক্ষণে এই বইটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়, যার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধারণ করতে পারবে দেশপ্রেমের চেতনা। বিভাগীয় কমিশনার, রংপুর মেট্রো পুলিশের কমিশনার, রংপুর রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার সহ প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাগেরহাটে চায়ের দোকানের পেছনে পাওয়া নবজাতককে ছোট মনি নিবাসে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে বাগেরহাট সদর হাসপাতাল চত্বর থেকে নবজাতককে নিয়ে যাওয়া হয় নিবাসে। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন শিশুটিকে দত্তক নিতে আবেদন করেছেন অনেকেই, এগুলো যাচাই বাছাই করে তারপর জানানো হবে। এদিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি ও সার্বক্ষণিক নিরাপত্তার কথা জানিয়েছে পুলিশ। গত সোমবার ভোরে চিতলি বৈটুপুর গ্রামের সাইদুলের চায়ের দোকান থেকে মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়। জেলা সমাজসেবা কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন উভয়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শিশু পরিচর্যা কেন্দ্র খুলনাতে প্রেরণ করা হচ্ছে। সেখানে যথাযথ পুলিশ স্কোয়াডের মাধ্যমে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। 15টা আবেদন পেয়েছি, যেহেতু শিশু কল্যাণ বোর্ডের যাচাই বাছাইয়ের জন্য একটু সময়ের প্রয়োজন, এই জন্য আমরা আজকে শিশুটিকে আমাদের যে বিভাগীয় প্রতিষ্ঠান অর্থাৎ ছোটমণি নিবাস খুলনায়, সেই ছোটমণি নিবাসে প্রেরণ করলাম। টানা কয়েকদিনের বৃষ্টিতে নদ নদী খালবিলের পানি বাড়ায় সব ধরনের মাছের সয়লাভ হওয়ায়
কম দামে মাছ কিনতে পারছেন ক্রেতারা। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জের বন্দর আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত আলী সৈকত। যাচ্ছি তার কাছে। ফয়সাল, গত 2 সপ্তাহর টানা বৃষ্টির কারণে এই নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে 3 নম্বর ঘাটে যে মাছ বাজারটি স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাঘাত ঘটেছিল। তবে আজকে আবহাওয়া অত্যন্ত চমৎকার, রোদ ঝলমল করছে। আমরা দেখতে পাচ্ছি যে ভোর সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের কাজে একটা গতি দেখা যাচ্ছে। তাদের কর্মব্যস্ততা অনেক বেড়েছে। সকাল থেকেই বিভিন্ন এলাকার ক্রেতা বিক্রেতারা এই বাজারে মাছ কেনাকাটা করতে আসছেন। যে আড়তদাররা তাদের যেভাবে মাছগুলো বিক্রির জন্য প্রদর্শন করছেন, আমরা দেখতে পাচ্ছি মাছ অনেক তাজা তাজা মাছ, নদী, খাল, বিল, হাওরের তাজা মাছ সেগুলো লাফাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই তাজা মাছ কিনতে কিন্তু সকাল থেকে বিভিন্ন এলাকার ক্রেতারা মাছ কিনতে এই বাজারে আসছেন। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এই মাছ বাজার জমে উঠেছে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এই মাছ বাজারটি কিন্তু 200 বছরের প্রাচীন বাজার। শীতলক্ষ্যা নদী এবং নারায়ণগঞ্জ নদী বন্দরকে কেন্দ্র করে এই মাছ বাজার এখানে প্রতিষ্ঠিত হয়। মূলত এই নদী পথে পণ্য পরিবহনের সুবিধা থাকার কারণেই এই 3 নম্বর ঘাটে মাছ বাজারটি প্রতিষ্ঠিত হয়, যেটা আড়তদাররা যেটা বলছেন। রাত থেকেই কিন্তু বিভিন্ন জেলার নদী নালা, বিভিন্ন উত্তরাঞ্চল, হাওর অঞ্চলের যেসব নদীর তাজা মাছ এগুলো আড়তে মজুত করা হয় রাত থেকেই, এবং ভোর সকাল হলেই থেকে বেচা কেনা শুরু হয়। এই বাজারের মূলত যে বিশেষত্ব সেটা হচ্ছে এখানে নদী, খাল, বিল, হাওরের তাজা সব ধরনের মাছই পাওয়া যায়। এছাড়া বড় আকৃতির রুই, দেশি রুই, কাতল, ইলিশ, বোয়াল এই বাজারে পাওয়া যায়। একটা রুই, কাতল, বোয়াল, মৃগেল আমরা দেখেছি যে 10 থেকে 15 কেজি ওজনের মাছ এখানে পাওয়া যায়, এবং 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশও এই বাজারে, নদীর ইলিশ, মেঘনার ইলিশ পাওয়া যায়, পদ্মার ইলিশ পাওয়া যায়। আরেকটা বিষয় যেটা লক্ষণীয়, এই বাজারের মাছগুলো সব আড়তের মাছ। যে ক্রেতা বিক্রেতারা যেটা বলছেন যে কেমিক্যাল এবং ফরমালিন মুক্ত, যে কারণে মাছের চাহিদা, ক্রেতাদের চাহিদা অনেক বেশি। বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা, পাইকারি যারা ক্রেতা বিক্রেতারা আছেন তারা এখান থেকে মাছ নিয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটি জেলার সবচেয়ে বড় মাছ বাজার। এই বাজার থেকেই জেলার এবং শহরের অন্যান্য বাজারগুলোতে মাছ সরবরাহ হয়ে থাকে। এছাড়া সাধারণ মানুষ যারা আছে, শ্রমজীবী কর্মজীবী মানুষ, তারা সকাল থেকেই, ভোর থেকেই তারা মাছ কেনাকাটা করতে বাজারে আসেন। অনেকে সপ্তাহের বাজার, 15 দিনের বাজার এবং 1 মাসের বাজার পর্যন্ত মাছ এখান থেকে নিয়ে থাকেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে সাধারণ বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানের যেসব অতিথি আপ্যায়নের জন্য যে অতিরিক্ত মাছের যে একটা চাহিদা থাকে, সেই চাহিদা পূরণ করতেও কিন্তু মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ এখান থেকে, এই মাছ বাজার থেকে এসে মাছ কেনাকাটা করে থাকেন। আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে এই মাছ বাজারে অন্তত 100 শতাধিক পাইকারি আড়তদার রয়েছেন, যারা এখানে দেশি হাওর অঞ্চলের নদী, খাল, বিলের তাজা মাছ বিক্রি করে থাকেন, এবং তাদের কাছ থেকে খুচরা আড়ত ব্যবসায়ী যারা বিক্রেতারা আছেন তারা এখান থেকে মাছ নিয়ে যান। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে আবহাওয়াটা ভালো, এবং যে কারণে ক্রেতাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি, এবং তাজা মাছ উঠেছে। আড়তদাররা যেটা বলছেন যে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে দেশের বিভিন্ন নদী, খাল, বিল এবং হাওরের পানি বেড়ে যাওয়ায় মাছের সরবরাহ বেড়েছে, এবং সরবরাহ বাড়ায় মাছের দামও কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কমেছে।
যে আড়তদাররা যেটা বলছেন যে ছোট বড় সব ধরনের মাছই 100 থেকে 200 টাকা পর্যন্ত কেজি প্রতি কমেছে, যে কারণে ক্রেতাদের মাছ কেনার হিড়িক করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই মাছের কেনার বাজার জমজমাট হয়ে আছে। ফয়সাল, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের নদীবন্দরের 3 নম্বর ঘাটের পাইকারি মাছ বাজারের সবশেষ খবর। নারায়ণগঞ্জ বন্দর মৎস্য আড়ত থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী শওকত আলী সৈকত। আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে রংপুরের হাড়ি ভাঙা আম গত বছরের 35,000 মেট্রিক টনের চেয়েও বেশি উৎপাদনের আশা করছেন চাষি ও উদ্যান বিশেষজ্ঞরা। পাশাপাশি করোনা পরিস্থিতিতেও সরবরাহ নির্বিঘ্ন রাখতে সরকারিভাবে ডাক বিভাগ ও রেলওয়ের বিশেষ সার্ভিস চালুর কথা জানালেন জেলা প্রশাসক। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। গত কয়েক বছরে জেলার বিভিন্ন এলাকায় সুমিষ্ট রসালো হাড়িভাঙা জাতের আমের বাগানের সংখ্যা এবং আয়তন বেড়েছে। এবার মৌসুমের শুরুতে কয়েক দফা ঝড়ে কিছু মুকুল ঝরে গেছে, এরপরও ভালো ফলনের আশা করছেন আম চাষিরা। বৃষ্টি তো কম, আমের তেমন একটা বেশি ফলন হয়নি, ঠিক আছে, আমটা তেমন বড় হয় নাই, সাইজ ছোট হয়ে গেছে। 10 লক্ষ 12 লক্ষ 17 লক্ষ টাকা মানে বাগান কিনে আছে মানুষের। এবার প্রতিটা বাগানের দাম আছে। সরকারিভাবে যদি কোনো সহযোগিতা যদি মোটামুটি আরো ভালো পাইতেন তাহলে আরো ভালো হতো। কৃষি অফিস থেকে তেমন একটা দেখশুন করে না। একই রকম প্রত্যাশা রংপুর আঞ্চলিক কৃষি দপ্তরের এই উদ্যান বিশেষজ্ঞের। গত বছর রংপুর অঞ্চলে হাড়িভাঙা আমের উৎপাদন ছিল প্রায় 93,000 মেট্রিক টন। আমরা আশা করছি এবার হয়তো কাছাকাছি, যদিও ফলন কিছুটা হয়তো কম হবে, কিন্তু দামের দিক দিয়ে হয়তো কৃষক উপকৃত হবে। জেলা প্রশাসক জানালেন, গত বছরের মতো এবারও ডাক বিভাগের বিশেষ সার্ভিসের মাধ্যমে দেশ বিদেশে আম সরবরাহের ব্যবস্থা থাকবে। পাশাপাশি রেলের বিশেষ সার্ভিস চালু হবে। উৎপাদনের পরে বাজারজাতকরণ, সংরক্ষণ, এই কাজগুলোতে তাদের যে সহযোগিতা প্রয়োজন সেটা আমরা অব্যাহত রাখবো। আমাদের জেলা শহর সহ বাংলাদেশের যে কোনো জায়গায় যেন তারা তাদের উৎপাদিত আম বিক্রি করতে পারে। জেলার প্রায় 7,000 হেক্টর জমি আম চাষের আওতায় এসেছে, যার মধ্যে প্রায় 4,000 হেক্টর বাগান শুধু হাড়িভাঙার দখলে। গত এক দশকে দেশ ও দেশের বাইরে বেড়েছে হাড়িভাঙা আমের চাহিদা। এর ব্যাপক সম্ভাবনাকে হিসাব করেই শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত এই অঞ্চলের রংপুর জেলাকে জেলা ব্র্যান্ডিং করা হচ্ছে হাড়িভাঙা আমের নামেই। সরকারিভাবেই এর ব্যাপক প্রচার ও প্রসারে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সরবরাহের তুলনায় পাইকার না থাকায় নওগাঁয় আমের হাটে বেচাকেনায় ধস নেমেছে। সপ্তাহের ব্যবধানে মন প্রতি 200 থেকে 250 টাকা পড়ে গেছে দর। ব্যবসায়ীরা বলছেন, লকডাউনের কারণে দূরের পাইকাররা আসতে না পারায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। গাছ থেকে নামানো আম বিক্রির জন্য হাটে আনছেন বাগান মালিকরা। ল্যাংড়া, খিরসাপাত, গোপালভোগ, নাগফজলি সহ বাহারি জাতের আমের সরবরাহ বেড়েছে নওগাঁর সাপাহার আমের হাটে। তবে দূরের ব্যাপারী না আসায় কেনা বেচায় ছেদ পড়েছে। সড়কের দুপাশে বিভিন্ন বাহনে ক্যারেটে ভরা আম নিয়ে বিক্রির জন্য অপেক্ষায় বাগান মালিকরা। সরবরাহের তুলনায় ক্রেতা কম থাকায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের প্রতি মণ আমের দাম 200 টাকা পর্যন্ত পড়ে গেছে। যদি বাজার হয় তাহলে আমরা বেচা বিক্রি করতে পারবো না, এতে আমাদের লস হবে। কাটা খরচ নিচ্ছে 80 টাকা করে, মন নিচ্ছে 5-15 টাকা কেজিতে মন নিচ্ছে, এই জন্য আমাদের কিছু টিকছে না। স্থানীয় ব্যাপারীরা বলছেন, করোনায় লকডাউনে দূরের পাইকার আসতে পারছেন না, এতে পড়ে গেছে দর। এবারে আমের দাম মনে আছে বাড়বে না লকডাউনের কারণে, কৃষকরা কিভাবে আম বেচবে? বেচা কিনা কম হচ্ছে, কৃষকেরা ঠিকমতো দামও পাচ্ছে না, এমন ঢাকাতে যারা কিনে নিয়ে যাচ্ছে তারা প্রচুর দাম পাচ্ছে না, বিধায় ব্যবসার লসের উপরে, ব্যবসায়িকদের লসের উপরে আছে। দাম পড়ে যাবার কারণে জেলার আমের কারবার পূরণ হবে না বলছেন ব্যবসায়ী নেতা। আম বেচা কিনা না থাকার কারণে গাছে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা দাম কম পাওয়ার কারণে, লেবার খরচ বাড়ে যাওয়ার কারণে তারা আম পাড়তে পারছে না, আম পাড়তেছে না, বিধায় এবার প্রচণ্ড একটা ধসের মুখে সাপারের আম চাষিরা পড়বে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, এ জেলায় 26,000 হেক্টর জমিতে ছোট বড় প্রায় 5,500 আমের বাগান রয়েছে, যেখান থেকে চলতি মৌসুমে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 1500 কোটি টাকা। নওগাঁ সাপাহারের আম বাজার থেকে MR রকি, সময় সংবাদ। হিলির কাটলা সীমান্ত ঘেঁষা ছোট্ট যমুনা নদীর বালুচরে চাষ হচ্ছে ভুট্টা। একসময়ের পতিত জমিগুলোতে এই ফসলের চাষ করে ঘুরে দাঁড়াতে শুরু করেছেন সীমান্তের কয়েক হাজার পরিবার। বাম্পার ফলনের পাশাপাশি এবার ভালো দাম পাওয়ায় চাষিরা খুশি।
হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের রিপোর্ট। কয়েক বছর আগের ধুধু বালুচর এখন পরিণত হয়েছে ফসল বোনার স্বপ্নের ক্ষেতে। বিভিন্ন শাকসবজি সহ ভুট্টার চাষ করছেন চাষিরা। এসব ক্ষেতে ভোর থেকেই শুরু হয় কৃষকের কর্মব্যস্ততা। এখন চলছে ভুট্টা তোলা সহ মাড়াইয়ের কাজ। এবার বাম্পার ফলনের পাশাপাশি গেল বছরের চেয়ে দামও ভালো পাচ্ছেন তারা। কৃষি খাতে কাজ করে আমরা সুখে সংসার করতেছি। ধান নাগায়, ওই ভুট্টা নাগায়, আলু নাগায়, এখন দিনপথ ভালোই যায়। ভালো দাম পাচ্ছি। গতবার 460-70 টাকা ছিল, কিন্তু এবার আমরা 500-550 টাকার মতো বিক্রি করতে পারতেছি। প্রতি বিঘায় ভুট্টার ফলন হয়েছে 35 থেকে 40 মন। 550 থেকে 570 টাকা দরে কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকার পাইকাররা। ভুট্টা গেলাম 570 টাকা গ্রাম থেকে কিনে, এগুলো ঘোরাঘাট চলে যাবে। এটা নিয়ে যাই আমরা শুকনা করে গুদামজাত করব এবং প্যাকেট করে ঢাকায় পাঠাবো। সরকারি প্রণোদনা ছাড়াও ভুট্টা চাষিদের সার ও বীজ সহ সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে উপজেলা কৃষি অফিস থেকে, যাতে তারা সর্বোচ্চ উৎপাদন পায় সেজন্য বিভিন্ন পরামর্শ প্রদান করতেছে এবং বর্তমানে ভুট্টার যে ফলন তাতে লক্ষ্যমাত্রা অতিক্রম করে গেছে। হাকিমপুর উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এবার হিলি সহ উপজেলায় 315 হেক্টর জমিতে চাষ হয়েছে ভুট্টার, যা গত বছরের চেয়ে 50 হেক্টরের বেশি। সময় সংবাদ, হিলি। ভোরের সময়ে আরও থাকছে। সদ্য জন্ম নেয়া সন্তানের নাম নিয়ে এবার বিতর্কে হ্যারি মেগান দম্পতি। রানীর অনুমতি না নেয়ার অভিযোগ রাজপরিবারের, পরামর্শ করে সিদ্ধান্ত দাবি মুখপাত্রের। প্রস্তাবিত বাজেটে দেশে 3 ও 4 চাকার গাড়ি নির্মাণকে উৎসাহিত করতে দীর্ঘমেয়াদী কর অব্যাহতির সুযোগ দেওয়া হয়েছে। এতে অটোমোবাইল খাতে বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে সরকারও বড় অঙ্কের রাজস্ব পাবে বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে যোগাযোগ খাতের বিশেষজ্ঞরা বলছেন, ছোট আকারের গাড়ির চেয়ে তুলনামূলকভাবে বেশি মানুষ পরিবহনে সক্ষম এমন যান তৈরিকে উৎসাহিত করা উচিত। হরিপদ সাহার রিপোর্ট। এখন প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে পাকা সড়কের যোগাযোগ ব্যবস্থা, আর তাই তৃণমূলের মানুষের যাতায়াত পণ্য পরিবহনে জায়গা করে নিয়েছে স্থানীয়ভাবে যত্রতত্র তৈরি নসিমন, করিমন আর ব্যাটারি চালিত ইজি বাইক। তবে সড়ক পরিবহন কর্তৃপক্ষের অনুমোদনের বাইরে থাকা এসব যানবাহন ঝুঁকিপূর্ণ হিসেবে সমালোচিত হচ্ছে বিভিন্ন মহলে। তারপরেও গণমানুষের যোগাযোগের চাহিদা পূরণে সারা দেশে এমন লক্ষ লক্ষ যানবাহন চলছে, দুর্ঘটনার কারণ হয়ে ঘটাচ্ছে প্রাণহানিও। এমন বাস্তবতায় দেশে মানসম্মত 3 ও 4 চাকার গাড়ি উৎপাদনকে উৎসাহিত করতে প্রস্তাবিত বাজেটে বড় ধরনের কর সুবিধা দেয়া হয়েছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য যে প্রণোদনাগুলো ডিক্লেয়ার করা হয়েছে, এটা এদেশের শিল্প উন্নয়নের জন্য খুবই ইতিবাচক একটা দিক। এদেশে অটোমোবাইলের অনেক বিনিয়োগ এগিয়ে আসবে এবং এখন যদি বিআরটিএ কর্তৃক অনুমোদিত এবং রেজিস্টার্ড ভেহিকল গ্রামীণ অর্থনীতিতে যায়, তাহলে জনগণ যেরকম একটা নিরাপদ ভেহিকেল পাবে এবং সরকারও হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় করতে পারবে। কিন্তু ইজি বাইকের আদলে তৈরি ছোট আকারের এসব যানবাহন জেলা, উপজেলা, এমনকি বিভাগীয় শহরের মানুষকেও যানজটে নাকাল করবে বলে মনে করেন যোগাযোগ খাতের বিশেষজ্ঞরা। অ্যাটলিস্ট 16 জন নিতে পারে এই ধরনের গাড়ি হোম গ্রোন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য যদি আসে, তাহলে আমার নিজেরও মেড ইন বাংলাদেশও হলো, গাড়ি নির্মাণও লোকালও হলো, এবং আমার ক্যাপাসিটির সাথে যে কনস্ট্রেন্ট আছে তার সাথে আমার ডিমান্ডের একটা ক্যারিয়ার চলে আসলো। আমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট দিলাম এবং একই যাত্রায় 2টা ফসল পেলাম। একটা হলো দেশীয় ইন্ডাস্ট্রিকে প্রণোদনা দিয়ে দাঁড় করিয়ে ফেললাম, দ্বিতীয় হলো আমার রাস্তার মধ্যে নেমে সে তার অপারেশনের সাথে যেই তার কন্ট্রিবিউশনটা রাখার কথা সে রাখতে পারলো। উন্নত দেশের লক্ষ্যমাত্রা পূরণে সরকারকে গ্রামীণ সড়কের মান উন্নয়নেও মনোযোগী হওয়ার তাগিদ দেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের মুক্তাগাছায় বাসের সাথে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 3 জন নিহত হয়েছেন। এছাড়া পঞ্চগড় ও মাদারীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 3 জনের। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে ময়মনসিংহ মুক্তাগাছা সড়কের সত্রাসিয়া বাজারে দুর্ঘটনা ঘটে। এতে 6 জন আহত হন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। রাত 8টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল ইসলাম, রীতা আক্তার ও 8 বছরের শিশু তানভীরের মৃত্যু হয়। বাকি 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়
কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1 জন। এছাড়া মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনের সামনে কাভার্ড ভ্যানের চাপায় এনজিও কর্মী এমারত হোসেন নিহত হয়েছেন। গত এক সপ্তাহে কুষ্টিয়া খাজানগর চালের মোকামে সব ধরনের চিকন চালের দাম প্রকারভেদে বেড়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে চালের বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM রাশেদ। যাচ্ছে তার কাছে। রাশেদ, কুষ্টিয়ায় গত এক সপ্তাহ ধরে সব ধরনের সরু জাতের চালের দাম বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা। তো আমি কুষ্টিয়ার বিশেষ করে যারা খুচরা ব্যবসায়ী যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়ার যে মিল মালিকেরা আছে তারা হঠাৎ করেই কিন্তু এক সপ্তাহ ধরে সরু জাতের প্রতিটি চালের দামই বৃদ্ধি করেছে, যার কারণে কিন্তু তাদের বিশেষ করে খুচরা ব্যবসায়ীরা আসলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তারা হঠাৎ করে এই চালের বৃদ্ধি এর কারণে কিন্তু তাদেরও খুচরা ব্যবসায়ীদেরও কিন্তু চালের বাজারে তাদের যে চাহিদা কমে গেছে এবং তারা আসলে আর্থিকভাবে লস করছে। তো আমি বিশেষ করে প্রান্তিক ভুক্ত যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তারা নানা ধরনের আসলে সমস্যার সৃষ্টি হচ্ছে। তাদের যে মাসিক যে খরচের থেকে তাকে বাড়তি খরচ টানতে হচ্ছে, যার কারণে প্রান্তিক পর্যায়ের ভোক্তারা নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রান্তিক পর্যায়ের ভোক্তারা। তো আমি এই কুষ্টিয়ায় যে মিল মালিক যারা আছে, বিশেষ করে খাজানগরে অটোরাইজ মিল মালিক যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত গত এক সপ্তাহ ধরে কিন্তু সব ধরনের ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই আসলে চালের দাম বৃদ্ধি পাচ্ছে। কারণ গত সপ্তাহে থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু প্রতি বিশেষ করে বাসমতি, মিনিকেট এবং 28 এবং কাজললতা প্রতিটা ধানেই কিন্তু তাদেরকে 1 থেকে 150 টাকা দরে বেশি কিনতে হচ্ছে ধানের, যার কারণে কিন্তু আসলে এই চালের বাজারে একটি প্রভাব পড়েছে। তো কুষ্টিয়ার মিল মালিকরা আমাদেরকে জানিয়েছেন যদি ধানের দাম যদি একটু কম হয় তাহলে আসলে এই চালের দাম কমতে পারে বলে আসলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার মিল মালিকেরা। তবে আমি বিশেষ করে খুচরা বাজারে এবং ফড়িয়া ব্যবসায়ী যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে কুষ্টিয়া যে হাস্কিং মিলগুলো উৎপাদিত চালের সাথে কিন্তু অটো রাইস মিলের চালের কিন্তু প্রায় 8 টাকা পার্থক্য রয়েছে এবং হাস্কিং মিলের চাল কিন্তু অটো মিলেতে তারা বাছাইকরণ করে কিন্তু তারা আসলে বাজারজাত করে, যার কারণে কিন্তু এই যে মাঝখানে যে 8 টাকা, এই 8 টাকার একটি প্রভাব কিন্তু সাধারণ প্রান্তিক পর্যায়ের ভোক্তাদের মাঝে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বিশেষ করে এই হাস্কিং মিল মালিকে যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমি কুষ্টিয়ার বিশেষ করে বাজার কর্মকর্তার সাথে আমি কথা বলেছি। এই কুষ্টিয়ার বাজার কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন মূলত কুষ্টিয়া যেহেতু দেশের বৃহত্তম চালের মুকাম, এই চালের মুকামে যাতে কেউ কোনোভাবে মিল মালিকেরা এবং মধ্যস্বত্ব ভোগীরা যাতে কোনো অবস্থাতেই চালের দাম বৃদ্ধি করতে না পারে, বিশেষ করে সিন্ডিকেটের মাধ্যমে চালের দাম বৃদ্ধি করতে না পারে সেই বিষয়ে আসলে নজরদারি করবে। তবে যদি কোনো মিল মালিক এবং কোনো চাল ব্যবসায়ী যদি এবার সিন্ডিকেট করে চালের দাম বৃদ্ধি করে তার বিরুদ্ধে আসলে কুষ্টিয়া বাজার কর্মকর্তা থেকে আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার বাজার কর্মকর্তা। তো আমি এই কুষ্টিয়ার কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কুষ্টিয়ার কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়ায় কিন্তু চলতি মৌসুমে বড় মৌসুমে 1,20,000 হেক্টর জমিতে কিন্তু কুষ্টিয়ার কৃষকেরা এবার ধান চাষ করেছে এবং এই ধান থেকে এবং এই বছরই কিন্তু কৃষকেরা প্রায় 2,70,000 মেট্রিক টন ধান উৎপাদন করবে কুষ্টিয়ার কৃষকেরা। তবে যেহেতু এবার আবহাওয়া ভালো ছিল তো যার কারণে ধানের ফলনও ভালো হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া কৃষি বিভাগ থেকে। তো আমি বিশেষ করে মিল মালিক যে সংগঠন রয়েছে তার সভাপতির সাথে আমি কথা বলেছি। সভাপতি আমাদেরকে জানিয়েছেন যে সারা বাংলাদেশে এবার কিন্তু আবহাওয়া ভালো হওয়ার সত্ত্বেও কিন্তু আসলে সারা বাংলাদেশের ধানের বাজারের ঊর্ধ্বগতি, যার কারণে কিন্তু কুষ্টিয়া অঞ্চলে যে মিলগুলো রয়েছে বিশেষ করে যে 55টি অটো রাইস মিল রয়েছে এই অটো রাইস মিলগুলোর চালের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। কিন্তু আসলে তারা এখনো কুষ্টিয়ার যে মিল মালিক যারা আছে তারা দাবি করছে যে ধানের দাম যদি কম থাকে তাহলে কিন্তু আসলে কুষ্টিয়া অঞ্চলে কিন্তু মানে কুষ্টিয়া অঞ্চলে কিন্তু চালের দাম কমে যাবে এবং এই কুষ্টিয়া অঞ্চলে যদি চালের দাম কমে যায় তাহলে সারা বাংলাদেশেই কিন্তু এই চালের বাজারে একটি প্রভাব পড়বে এবং চালের বাজার কিন্তু কমতে থাকবে। তবে কুষ্টিয়ার খাদ্য বিভাগের সাথে আমি কথা বলেছি। কুষ্টিয়ার খাদ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে মূলত মৌসুমের শুরুতেই বিশেষ করে অটো রাইস মিল যেগুলো আছে তারা কিন্তু তাদের যে ধানের যে মজুদ তারা কিন্তু ঈদের মধ্যে তারা মজুদ করে রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার খাদ্য বিভাগ। তো আজকে কুষ্টিয়ার চালের বাজার মিনিকেট 58 টাকা,
কাজললতা 50 টাকা, বাসমতি 62 টাকা, স্বর্ণা 40 টাকা দরে বিক্রি হয়েছে। তো ফয়সাল, কুষ্টিয়ার খাজানগর থেকে এই চালের বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়ার খাজানগর থেকে সহকর্মী এস.এম. রাশেদ সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে। মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করে ভাগ্য বদল করেছেন পাহাড়ি জেলা খাগড়াছড়ি কয়েক হাজার বেকার যুবক। বেকারত্ব ঘুচিয়ে এ পেশার হাজার হাজার যুবক এখন পরিবারের একমাত্র আয়ের উৎস। তবে পুলিশ প্রশাসন বলছে, পাহাড়ের অধিকাংশ সড়ক দুর্গম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশিক্ষিত চালকরাই যাতে এ পেশায় আসেন তা নিশ্চিত করতে হবে। দুর্গম পাহাড়ি জনপদে সাধারণ মানুষের যাতায়াতের কথা বিবেচনা করে 2007 সালের দিকে মোটরসাইকেলে যাত্রী পরিবহনের কাজ শুরু করে কয়েকজন বেকার যুবক। তারপর থেকে পাহাড়ের বেকার যুবকদের অন্যতম কর্মক্ষেত্র হিসেবে পরিচিতি পেয়েছে এই রাইড শেয়ারিং। প্রতিদিনই ভোর হতে না হতেই 2 চাকার বাহন মোটরসাইকেল নিয়ে এই পার্বত্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে জড়ো হতে থাকেন চালকরা। এ পেশাকে ভাগ্য বদলের হাতিয়ার হিসেবে দেখছেন পাহাড়ের বেকার যুবকরা। যেখানে বড় ধরনের কোনো যানবাহন যেতে পারে না, সেখানে আমরা সেক্ষেত্রে আমাদের এই মোটরসাইকেল বাইকের মাধ্যমে আমরা তাদেরকে সেবা দিয়ে থাকি। চাকরি ছেড়ে দিয়ে মোটরসাইকেল ভাড়াবাড়ি দৈনিক 500 টাকা ইনকাম হয়। পাহাড়ের অধিকাংশ সড়ক দুর্গম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় অন্যান্য যানবাহন চলাচল করতে পারে না। সেসব স্থানে প্রতিদিন শতাধিক মোটরসাইকেল যাত্রী পরিবহন করে গন্তব্যে পৌঁছে দেন। ভালো রাস্তার পরিবেশ নাই, বড় গাড়ি যাতায়াত করতে পারে না। এই মোটরসাইকেলের মাধ্যমে যাতায়াত করলে আমাদের অনেক আমাদের ভাড়া এখানে কম মোটরসাইকেলে, এই কারণে আমরা যাওয়া করি মোটরসাইকেলে। এ পেশায় ভাগ্য বদলের মাধ্যমে নতুন দিনের স্বপ্ন দেখছেন তারা। অনেকেই পরিবারে আর্থিক সচ্ছলতা এনেছেন। সংগঠিত মেম্বার 375 জন। আমার ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স বা সহজ করার প্রয়োজন। ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের অনেকেই অদক্ষ, ফলে দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। তাই তাদের সাবধানে ড্রাইভ করার পরামর্শ পুলিশের। একেবারে ইনম্যাচিউর ছেলে যারা কিনা এটা চালাচ্ছে, এগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে জীবনটা অক্ষুণ্ণ রেখে জীবিকাটা নিশ্চিত করা যাবে। খাগড়াছড়ি জেলায় প্রায় 20,000 তরুণ মোটরসাইকেলে যাত্রী পরিবহন করে বেকারত্বকে বিদায় জানিয়েছেন। সময় সংবাদ, খাগড়াছড়ি। করোনার সংক্রমণ বাড়ায় যশোরের সদর ও নওয়াপাড়া পৌরসভায় লকডাউন শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলা শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মেধা, যাচ্ছে তার কাছে। জানিয়ে রাখি, কাল মধ্যরাত থেকে যশোর পৌরসভা এবং যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভায় কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছে। এটাকে আসলে লকডাউন হিসেবেই বলা হচ্ছে, সাধারণ মানুষ লকডাউন হিসেবেই জানে। তো এই লকডাউনটা গতকাল মধ্যরাত থেকে শুরু হয়েছে এবং আজ সকালে পরিস্থিতি যশোর শহরে আপনি দেখছেন যে মানুষের চলাচল আছে, যানবাহন চলাচল করছে, কিন্তু কঠোর স্বাস্থ্যবিধির যে গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছিল যে মানুষের চলাচল সীমিত করা হবে এবং ইজি বাইক, রিক্সা এতে একজন করে যাত্রী উঠবে, মোটরসাইকেলে একজন করে যাত্রী উঠবে। কিন্তু বাস্তবে আজকে সকাল থেকে আমরা সেটা লক্ষ্য করছি না। সকাল থেকেই মানুষ যে যার কাজে বেরিয়েছেন। সরকারি অফিসগুলো বন্ধ থাকলেও মূলত বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা থাকায় মানুষের বাড়ির থেকে বের হওয়ার প্রবণতাটা এখনও আছে। তারা অফিস তাদের করতে হবে বলে তারা বাসার থেকে বের হচ্ছেন। বিশেষ করে আজকে সকালে যারা প্রাতঃভ্রমণে বের হন তারা কিছুটা বাধার সম্মুখীন হয়েছেন, কারণ এই যে কঠোর বিধিনিষেধ, এই বিধিনিষেধের কারণে শহরের পার্কগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং এই পার্কগুলোতে যারা প্রতিদিন সকালে হাঁটতে আসেন তারা কিন্তু আজকে হাঁটতে পারেননি এবং ফলে তারা শহরের বিভিন্ন সড়কেই হেঁটে আবার বাড়িতে ফিরেছেন। এর বাইরে এখন পর্যন্ত দোকানপাট বন্ধ আছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সকল প্রকার দোকানপাট বন্ধ থাকবে, শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় পণ্যের কাঁচা বাজার এবং ওষুধের দোকান খোলা থাকবে জরুরি সেবার অংশ হিসাবে। তো এখন পর্যন্ত দোকানপাট বন্ধ আছে, যেহেতু 9টার আগে বলা যাচ্ছে না আসলে দোকান মালিকেরা কতটুকু লকডাউন মানবেন বা তারা আদৌ দোকান বন্ধ রাখবেন কিনা। আজকের এই পরিস্থিতিটা কিন্তু বেশ আগেই একটা সতর্ক বার্তা দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর যে সীমান্তবর্তী যে 7টি জেলা আছে তার ভিতরে যশোরও আছে এবং এই জেলাগুলো উচ্চ ঝুঁকিতে রয়েছে।
মে মাসের শুরুতে আমাদের যশোরের যে করোনা পরিস্থিতি সেটা অনেকটা নিয়ন্ত্রণে ছিল। মে মাসের শেষের দিকে এসে এটা নিয়ন্ত্রণহীন হয় এবং জুন মাসে এটা অতিরিক্ত হারে বাড়তে শুরু করে, যে কারণে যশোরের জেলা প্রশাসন, যশোর পৌরসভা এবং নোয়াপাড়া পৌরসভায় লকডাউনের সিদ্ধান্ত নেয়। এর বাইরে ঝিকরগাছা এবং শার্শা উপজেলা যে করোনা প্রতিরোধ কমিটি আছে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে তাদের এলাকাকেও উচ্চ ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তারাও যেন একই ধরনের ব্যবস্থা গ্রহণ করেন, যাতে করোনার সংক্রমণ ছড়িয়ে না পড়ে এবং মানুষের যে ভিতরে যাতে রোগটা ছড়িয়ে না পড়ে এবং আমরা নিরাপদে থাকতে পারি, সেজন্য কঠোরভাবে জেলা প্রশাসন তাদের মনোভাব প্রকাশ করেছেন। আজকে কিন্তু লকডাউনের কারণে যাতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক মোবাইল টিম, ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশের একাধিক টিম বের হবে, যারা মূলত লকডাউনে স্বাস্থ্যবিধিটা মানা হচ্ছে কিনা সেটি দেখা হবে। পাশাপাশি মানুষকে মাস্ক ব্যবহার করছেন কিনা সেটাও দেখা হবে। মানুষ কিন্তু স্বাস্থ্যবিধি কী সেটা গত 1 বছর ধরে জানেন, কিন্তু মানুষের ভিতরে একটি অনীহা আছে, তারা আসলে স্বাস্থ্যবিধি নিজের থেকেই মানতে চান না। যেটা আমরা আজকে সকাল থেকে দেখেছি যে অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার করছেন না। লকডাউনে একজন করে মোটরসাইকেল একজন থাকার কথা, একজনের জায়গায় তারা 2জন 3জন যাচ্ছেন, রিক্সায়ও 2জন 3জন করে যাচ্ছেন। আসলে জেলা প্রশাসন যেটা বলেছেন আমাদেরকে, আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, যে এই করোনার এই যে ঊর্ধ্বগতি, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই তাহলে আমাদের সকলকেই সতর্ক হতে হবে, মাস্ক পরিধান করতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। বিশেষ করে মসজিদে কিন্তু মানুষের একটা ভিড় লক্ষ্য করা যায়, বিগত সময়েও দেখা গেছে সে কারণে মসজিদেও কিন্তু 20 জনের উপরে মুসল্লি নিয়ে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। ফয়সাল, এই ছিল আমার কাছে সর্বশেষ যশোর থেকে। করোনা পরিস্থিতির খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন জেলা শহর থেকে সহকর্মী জুয়েল মৃথা। কুড়িগ্রামে করোনায় কর্মহীন 1000 পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সৌদি আরব ভিত্তিক দাতব্য সংস্থা কিং সলমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে 10 কেজি চাল, 7 কেজি ডাল, 3 কেজি চিনি, 3 লিটার তেল এবং 1 কেজি লবণ দেয়া হয়। চাঁদপুরের মেঘনার দুর্গম চরে প্রায় 150 গৃহহীন পরিবারের জন্য আধা পাকা বাড়ি নির্মাণ করে দিল সেনাবাহিনী। আশ্রয়স্থল পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা। বুধবার বিকেলে হামচর নিউচর এলাকায় সদ্য নির্মিত 28টি ব্যারাকের চাবি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন সেনা সদস্যরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়হলা চৌধুরী ও কুমিল্লা সেনানিবাসের মেজর তাসনিম ফারহান সহ সামরিক বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুমিল্লা সেনানিবাসের 44 পদাতিক ব্রিগেডিয়ার তত্ত্বাবধানে 140টি পরিবারের জন্য এসব ঘর নির্মাণ করা হয়। চলতি বছরের অক্টোবরে ঘরগুলো তালিকাভুক্ত গৃহহীনদের মাঝে বিতরণ করা হবে। মুন্সিগঞ্জ শহরের কোটগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রথম স্থায়ী মুরাল ও পুরো চত্বর সৌন্দর্যবর্ধনের কাজ চলছে পুরোদমে। উদ্বোধনের আগে রুচিশীল কাজগুলো জৌলুস ছড়াচ্ছে প্রাচীন সভ্যতার জনপদে, তাই কৌতূহলী মানুষ ভিড় করছেন। আবু সাইদের ক্যামেরায় আরো জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। বঙ্গবন্ধুর স্থায়ী মুরাল স্থাপন ও চারিদিকে নান্দনিক সব ইতিহাস সমৃদ্ধ নির্মাণ শৈলী যে কোনো মানুষের দৃষ্টি কাড়ে। ভাঙাচুরা ভবন সহ নানা আবর্জনা সরিয়ে দিয়ে এই মুরাল সহ দৃষ্টিনন্দন কাজে ফুটে উঠেছে মোগল স্থাপত্যটি। পতাকা 71 ভাস্কর্য, ডিসি পার্ক, 135 বছরের পুরনো মুন্সিগঞ্জ হাই স্কুল ও টেনিস কমপ্লেক্স পাশাপাশি থাকায় শহরের প্রাণকেন্দ্রটি এখন পর্যটন হাবে পরিণত হয়েছে। উৎসুক লোকজন এটি দেখতে ভিড় করছেন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর এই মুরাল ঘিরে আমরা গর্বিত হয়েছি। আমাদের মুন্সিগঞ্জবাসীর জন্য গর্ব যে আমরা এরকম একটা মুরাল এখানে প্রত্যেকটি নিজস্ব জায়গা পাওয়া গেল। বঙ্গবন্ধুর মুরালটাকে ঘিরে পুরো এলাকাটা পাল্টে গেছে। মুন্সিগঞ্জ জেলা শহরের সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে
এই জায়গাটুকু। নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ছড়িয়ে দেওয়া সহ পরিত্যক্ত জমিটুকুর নান্দনিক রূপ দিতে জেলা প্রশাসন মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর স্মারক হিসেবেই এই মুরাল তৈরি করেছে। এটা অবশ্যই নতুন প্রজন্মের জন্য একটা বড় বিষয় যে তারা এখান থেকে জানতে পারে। বইয়ের ইতিহাস এদিক সেদিক হয়ে যায়, কিন্তু এটা তো শত বছর এটা থেকে যাবে। তারা বঙ্গবন্ধুকে জানবেন, তার চেতনাকে লালন করবেন এবং দেশপ্রেম স্বাধীনতা, সেটি আমাদের উদ্দেশ্য। আর নান্দনিক পরিবেশকে রাঙিয়ে তুলেছে লাল পদ্ম। প্রাচীন স্থাপত্য ইদ্রাকপুর কেল্লার পাশেই বঙ্গবন্ধুর মুরাল স্থাপনকে ঘিরে পুরো এলাকার চেহারা পাল্টে গেছে। ভাষা আন্দোলনের 52 থেকে 71 পর্যন্ত মহান মুক্তিযুদ্ধের নানা প্রতিচ্ছবি স্থান পেয়েছে টেরাকোটায়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। জার্মানিতে পাল্টে যাচ্ছে করোনা পরিস্থিতি। সময়ের সাথে সাথে বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যাও। 2 ডোজ সম্পন্ন করা টিকা গ্রহীতাদের সর্বক্ষেত্রে জটিলতা এড়াতে দেয়া হচ্ছে ডিজিটাল ভ্যাকসিন পাস। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের এমন সিদ্ধান্তেই আস্থা রাখছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। জার্মানি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানিতে পাল্টে যাচ্ছে করোনার পরিস্থিতি। প্রায় প্রতিদিনই কমছে আক্রান্তের সংখ্যা, আর এর বিপরীতে বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যাও। ইতিমধ্যে গত 24 ঘন্টার ব্যবধানে মাত্র 2258 জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন, আর বিপরীতে মৃত্যুবরণ করেছেন মাত্র 107 জন। অর্থাৎ পুরো দেশ জুড়ে এখন পর্যন্ত টিকা গ্রহীতার সংখ্যা প্রায় 4 কোটির কাছাকাছি যারা প্রথম ডোজ নিয়েছেন, আর দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের সংখ্যা এখন মাত্র 2 কোটি। এদিকে টিকা গ্রহীতাদের জটিলতা এড়াতে দেয়া হচ্ছে ভ্যাকসিন পাস, আর এই ভ্যাকসিন পাসের মাধ্যমে যে কোনো জায়গায় এটি দেখালেই সমস্ত জটিলতা এড়িয়ে যেতে পারবেন। তবে এই ভ্যাকসিন পাসের মাধ্যমেও দুর্নীতির আশঙ্কা করছেন দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। টিকা পাওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নিজে সুস্থ থাকতে হবে, অন্যকে সুস্থ রাখার চিন্তা মাথায় রাখতে হবে। যতদিন পর্যন্ত শরীরে ইমিউন সিস্টেম বা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়বে, ততদিন পর্যন্ত আমরা স্বাস্থ্যবিধি মেনে রুলস মেনে চলাফেরা করতে হবে। জার্মান সরকার স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশি এবং এদেশে বসবাসরত 2 ডোজ সম্পন্ন করা সকলের জন্য যে নতুন ডিজিটাল ভ্যাকসিন পাসের ব্যবস্থা করেছেন, এটি নিঃসন্দেহে একটি ভালো খবর। এতে করে সকলের জটিলতা যেমন কমবে, তেমনি এই হলুদ বইটি সঙ্গে রাখা ঝামেলা থেকেও বেঁচে যাব। এদিকে ব্রিটেনে ছড়িয়ে যাওয়া ডেল্টা ভাইরাসকে রুখতে জার্মানির সাথে ব্রিটেনের যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন রাখার পরামর্শ দিয়েছে জার্মানির রাষ্ট্রবিজ্ঞানীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ফ্রান্সে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় বিধিনিষেধ তুলে নেওয়ার পাশাপাশি খুলে দেয়া হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। তবে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষা। প্যারিস থেকে আরও জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। দীর্ঘ বন্দি জীবনের পর যেন মুক্তির স্বাদ। করোনা সংকটের কারণে এতদিন ফ্রান্সে নানারূপ যে বিধিনিষেধ আরোপ ছিল, তার কারণে বন্ধ ছিল অনেক কিছুই। তবে এখন করোনা নিয়ন্ত্রণে আসায় বিধিনিষেধ তুলে দেওয়ার পাশাপাশি খুলে দেয়া হচ্ছে সবকিছু। আর সবকিছু খুলে দেওয়ায় বাইরে বেরিয়ে এসে মানুষজন যেন নিচ্ছে মুক্তির স্বাদ। বার রেস্টুরেন্ট খুলে দেওয়ার পাশাপাশি খুলে দেওয়া হয়েছে জিমনেসিয়াম, সুইমিং পুল ও স্পোর্টস সেন্টারগুলো। তবে সব জায়গায় স্বাস্থ্য সুরক্ষা আর স্বাস্থ্যবিধি মানার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। এদিকে ধীরে ধীরে সবকিছু খুলে দেওয়ায় দেশটিতে বসবাসরত ব্যবসায়ীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা বলেছেন সবার উচিত হবে এখনও স্বাস্থ্যবিধি আর স্বাস্থ্য সুরক্ষা মেনেই চলা। বাংলাদেশে যারা ব্যবসায়ী আমরা আছি, আমাদের একই প্রত্যাশা, আমরা সবাই স্বাস্থ্যবিধি মানার মাধ্যমেই, এই দেশের নিয়মকানুনের মাধ্যমেই যেন আমরা আমাদের ব্যবসা পরিচালনা করি। সে যে কোনো ব্যবসা আমরা করি না কারণ আমরা সামনে আমাদের সামার, এই সামার ভ্যাকেশনে প্রচুর ট্যুরিস্ট আসবে আশা করছি, ইউরোপিয়ান স্পেশালি। তাদের নিয়ে যদি আমাদের ব্যবসা হয়, তো 1 বছর বা তারও অধিককাল আমরা যেভাবে ব্যবসা বঞ্চিত ছিলাম, সেটা কিছুটা হলেও আমরা পূরণ করতে পারবো। এই প্যান্ডামিক কিন্তু একেবারেই শেষ হয়ে যায় না, যাতে করে আমরা যারা প্রবাসীরা আছি যাতে এতে দিয়ে পরিত্রাণ পেতে পারি। সেক্ষেত্রে আমাদের উচিত সরকারের যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধ মেনে চলা। রাত 9টার পরিবর্তে এখন 11টা থেকেই ফ্রান্সে শুরু হচ্ছে কারফিউ। আর আগামী 30শে জুনের পর থেকে পুরোপুরি তুলে দেওয়া হবে কারফিউ। সে কারণে এখন থেকে রাত 9টার পরিবর্তে 11টা থেকে শুরু হচ্ছে কারফিউ। আগামী 30শে জুন পুরোপুরি কারফিউ তুলে দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আর সেটি হলে মানুষের মনের মধ্যে মুক্তির যে স্বাদ, তা নেওয়ার সুযোগ বাড়বে আরও বেশি। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ।
করোনার প্রভাব পড়েছে সৌদি আরবের তায়েফে। হজ ও ওমরা সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বেচা বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা উৎকণ্ঠায় দিন পার করছেন। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। এহরামের কাপড়, বেল্ট, জুতা ইত্যাদি সামগ্রী, অর্থাৎ যারাই পবিত্র মক্কা নগরীতে এসে ওমরা পালন করতেন তারা কিন্তু এই সমস্ত স্থানে এই ভ্রাম্যমান দোকানগুলোতে এসে কিন্তু কেনাকাটা করতেন। সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ পুরো 24 ঘন্টায় কিন্তু এই দোকানপাটগুলো খোলা থাকতো। এখন সেখানে দেখা যাচ্ছে একেবারেই নগণ্য দু একটি দোকান আছে যেখানে বেশ কয়েকজন বাংলাদেশির সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে তাদের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি এতটাই খারাপ যে তারা আসলে অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন দোকানগুলি পরিচালনা করতে গিয়ে। 5,90,000 টাকা দিচ্ছে, আর মালিক 90,000 টাকা লাগবে। টাকার লাগে দাবি করতেছে যে 90,000 টাকা দাম। 3,80,000 লস হয়েছে বর্তমানে লাগছে তাহলে সব মত হয়ে গেছে। এখানে দোকান সব বর্তমানে সময়ের সাথে সাথে যে করোনার প্রাদুর্ভাব সেটি চলে গেলে হয়তো বা আবারও আগের মতো মক্কায় যারা হজ এবং ওমরা পালন করতে আসবেন তারা আবার ঠিক আগের মতো এসে কেনাকাটা করবেন এবং তাদের সেই ব্যবসায়িক অবস্থা ঠিক আগের মতো ফিরবে যদি তারা টিকে থাকতে পারে। তায়েফের একটি ভ্রাম্যমান দোকান থেকে আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। কাতারে সব ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হচ্ছে করোনার 2 ডোজ ভ্যাকসিন নেয়া ব্যক্তিদের। সেলুন, বিউটি পার্লার, জিম, রেস্তোরাঁ খুলে দিলেও এসব প্রতিষ্ঠানে যাওয়ার জন্য অনুমতি পাচ্ছেন শুধুমাত্র ভ্যাকসিন নেয়া ব্যক্তিরাই। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারে প্রথম ধাপের বিধিনিষেধ 28 মার্চ প্রত্যাহার হলেও নানা শর্তের বেড়াজালে ছিল ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তবে করোনা অনেকটা স্বাভাবিক হওয়ায় শর্ত অনুযায়ী সেলুন, বিউটি পার্লার, জিম সহ আরও বহু প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান খুলে দিলেও কেবলমাত্র ভ্যাকসিন দেয়া ব্যক্তিরাই প্রবেশের অনুমতি পাচ্ছেন। দৃষ্টিতে রেস্তোরাঁয় বসে খাবার খেতে গেলেও লাগবে 2 ডোজ ভ্যাকসিন দেওয়ার তথ্য। এখনো করোনা ভ্যাকসিন দেয়নি। ভ্যাকসিন না দেওয়ার কারণে হোটেলে বসে খাওয়া যাচ্ছে না, সেলুনও যাওয়া যাচ্ছে না। চেষ্টা করতেছি ভ্যাকসিন দেওয়ার জন্য। করোনার কারণে আমরা অনেকদিন যাবত সেলুন বন্ধ ছিল, চুল কাটতে পারি না, চুল কাটাইতে পারতেছি না। এখন আল্লাহর রহমতে এখন আমরা ডাবল ভ্যাকসিন দিয়েছি। যারা ডাবল ভ্যাকসিন দিয়েছেন সবাই কাটতে পারবেন, সবাই আসেন। যারা এখন পর্যন্ত ভ্যাকসিন দেন না তাদের জন্য সব কিছু বন্ধ। তারা কেউ রেস্টুরেন্টে যেতে পারছে না বা সেলুনে যেতে পারছে না, শপিং মলে যেতে পারছে না। কাতারে গণহারে চলছে ভ্যাকসিনেশন কার্যক্রম। এরই মধ্যে 27 লাখের বেশি ডোজ ভ্যাকসিন মানুষের দেহে বিনামূল্যে প্রয়োগ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কোয়ারেন্টাইন শিথিল করল জিম্বাবুয়ে সরকার। আফ্রিকার দেশটিতে সফরে গেলে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে টাইগারদের, নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। করোনার কারণে ক্রিকেট সিরিজে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করার আগে দলগুলোকে লড়তে হয় কোয়ারেন্টাইন ও বায়োবাবল প্রক্রিয়ার বিপক্ষে। স্বাস্থ্য সুরক্ষার জন্য এই প্রক্রিয়া হয়ে আসছে করোনা পরবর্তীকালের সিরিজগুলোতে। এই যেমন নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশকে প্রায় 2 সপ্তাহ আর শ্রীলঙ্কায় গিয়ে কোয়ারেন্টাইন করতে হয়েছে 3 দিন। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ কয়দিন কোয়ারেন্টাইন করবে? বিসিবিকে জিম্বাবুয়েন ক্রিকেট আশ্বস্ত করেছেন মাত্র একদিনের কোয়ারেন্টাইন করার জন্য। সেটাই আপাতত আমরা ধরে রেখেছি, যেহেতু ফার্দার আর কোনো রিপ্লাই আসেনি। আমরা চিঠি পাঠিয়েছি, তো সম্ভবত আমাদেরকে হয়তো এই অল্প সময়ে কোয়ারেন্টাইন থাকতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর 29 জুন নয়, আরও একদিন পিছিয়ে নিয়েছে ক্রিকেট বোর্ড। কারণ 26 জুন শেষ হবে প্রিমিয়ার লিগ টি20 আসর। বাংলাদেশ টিমের প্লেয়ারদের কথা যদি বলেন, ওরা আপনারা দেখেন গত 3 মাসের মধ্যে 90% কিন্তু কোয়ারেন্টাইনে ছিল। লিগটা শেষ হওয়ার সাথে সাথে চলে যাবে। সিলেক্টর আমাদেরকে একটা 3টা ফরম্যাটের একটা টিম দিবে। 3টা ফরম্যাটে আমরা কতজন পাচ্ছি। নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কা সফর, এরপর আবারও হোম সিরিজ ওই লঙ্কানদের বিপক্ষে। এখন প্রিমিয়ার লিগেও ক্রিকেটাররা পরিবার ছাড়া আছে বায়োবাবলের শিকলের মাঝে। তাই জিম্বাবুয়ে সিরিজে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামের ব্যাপারটি ব্যাপক আলোচনায়। সেক্ষেত্রে টেস্ট, ওয়ানডে ও টি20 সিরিজের জন্য ক্রিকেটারদের পৃথক দল পাঠানোর পরিকল্পনা বিসিবির। যেহেতু একদিনের কোয়ারেন্টাইন আছে, একসাথে বেশি না পাঠিয়ে আমরা হয়তো যে ফরম্যাটে খেলে ওইরকম সিস্টেমটা করলে ভালো হবে। সবকিছু ঠিক থাকলে 18 জুন জিম্বাবুয়ে সফরে 3 ফরম্যাটের জন্য আলাদা আলাদা করে দল ঘোষণার কথা রয়েছে বিসিবির। এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে বাংলাদেশ দলে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।
ঢাকা প্রিমিয়ার লিগে বায়োবাবল ভাঙার ঘটনায় দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সতর্ক করে দিয়েছে সিসিডিএম। ক্লাবের পাশাপাশি সাকিব আল হাসানকেও সতর্ক বার্তা দিয়েছেন তারা। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। করোনার কারণে বারবার পিছিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। ব্যয়বহুল বায়োবাবলের দায়িত্ব কে নেবে সেটা নিয়েও চলেছে টানাপোড়েন। কিন্তু বিশ্ব ক্রীড়াঙ্গনে ক্রিকেট ফিরলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ফিরেছে অনেক দেরিতে। তবে সেখানেও বারবার বায়োবাবল নিয়ে প্রশ্ন উঠেছে হরহামেশা। শত বাধা টপকে অবশেষে মে মাসের শেষ দিনে মাঠে গড়ায় চলতি মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ। 9 কোটি টাকা খরচে রাজধানীর 4টি 5 তারকা হোটেলে বায়োবাবল পরিস্থিতি তৈরি করে বিসিবি, যেখানে রাখা হয়েছে 12 দলের ক্রিকেটার এবং তাদের পরিবারদের। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এত চেষ্টার পরও কোনোভাবেই বায়োবাবলটা টেকানো গেল না একটা ক্লাব এবং তার ক্রিকেটারের জন্য। পরিষ্কার করে বললে মোহামেডান এবং তাদের অধিনায়ক সাকিব আল হাসানের কারণেই ভাঙল ডিপিএল এর বায়োবাবল। 4 জুন বায়োবাবলের বাইরে থেকে একজন স্টাফ এবং নেট বোলার নিয়ে বিসিবির ইনডোরে অনুশীলন করেন সাকিব। পরে এটা নিয়ে প্রশ্ন ওঠায় তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠায় সিসিডিএম। সেই নোটিশের জবাবে দুঃখ প্রকাশ করে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে মোহামেডান এবং সাকিব আল হাসান। আর প্রথমবার হওয়ায় আপাতত সতর্কবার্তা দিয়ে দায় সেরেছে ডিপিএল কর্তৃপক্ষ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিসের সময় একটা বায়োবাবল ব্রিচ হয়, যেটা আমরা মিডিয়াতেও দেখতে পেরেছি। আনফরচুনেটলি যে ব্রিচ হয়েছে তারাও সেটা অ্যাওয়্যার অফ ইট এবং তারা সেটাও শেয়ার করেছেন অ্যান্ড তারা দুঃখ প্রকাশ করেছেন। আমরা বিসিবি থেকে এবং সিসিডিএম থেকে মেক শিওর করতে চাই এই টুর্নামেন্টে যাতে সেফলি এবং সামনে সুন্দরভাবে হয়। ভুল একবার যখন হয়েছে তখন সেটা হতে পারে বারবারই। কঠোর না হলে সমস্যাটা যে সহজে মিটবে না সেটা জানা আছে কর্তা ব্যক্তিদেরও। তাই তো বায়োবাবলের আইন কানুন আরো কঠিন করার হুঁশিয়ারি দিলেন সিসিডিএম চেয়ারম্যান। আমরা সকল ক্লাবের সাথে যোগাযোগ করেছি এবং কন্টিনিউয়াসলি উই আর ওয়ার্কিং টু মেক শিওর বায়োবাবল মেইনটেনেন্সটা যাতে ঠিক থাকে, যাতে সামনে আবার এরকম কোনো ব্রিচ না হয়। সেই কারণে মোহামেডান ক্লাবের কর্তৃপক্ষ এবং প্লেয়ারকেও আমরা একটা লেটার নোটিস আমরা দিব। এদিকে এই ঘটনায় মোহামেডান ক্লাবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের জন্য প্রায় 100 কোটি টাকার বরাদ্দ পেলেও এখনও দৃশ্যমান কোনো কাজই শুরু করতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। স্টেডিয়াম সংস্কারের জন্য 7টি প্রকল্পের 3টির কাজ রয়েছে প্রাথমিক পর্যায়ে। এদিকে সারা বছর মাঠে খেলা থাকায় মাঠ সংস্কার করা যাচ্ছে না। জাতীয় ক্রীড়া পরিষদের এমন অভিযোগ আমলে নিয়ে সংস্কারের সময় খেলা অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার কথা ভাবছে ওয়াফুফে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নিয়ে মেহেদী নাইমের 2 পর্বের ধারাবাহিকে আজ দেখুন শেষ পর্ব। দেখে মনে হতে পারে ইউরোপের কোনো নামি দামি স্টেডিয়ামের ছবি। সুদৃশ্য গ্যালারি, সবুজ মাঠ আর স্পোর্টি ডিজাইন মুগ্ধ করবে যে কাউকে। অন্য কোনো দেশ নয়, এটি যে আমাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেরই ছবি। গেল অর্থ বছরে সংস্কারের জন্য প্রায় 100 কোটি টাকা বাজেট পায় বঙ্গবন্ধু স্টেডিয়াম। সবকিছু ঠিক থাকলে হয়তো আর 1 বছর পর এমনই হতে পারত আমাদের কালের সাক্ষী হয়ে থাকা স্টেডিয়াম। কিন্তু অবাক করার মতো বিষয়, বাজেট পাবার প্রায় 1 বছর পেরিয়ে গেলেও এখনো কোনো দৃশ্যমান কাজই করতে পারেনি এনএসসি। 7টি প্রকল্পে শেষ করা হবে স্টেডিয়াম সংস্কার কাজ, যার মধ্যে কেবল প্রাথমিক পর্যায়ে রয়েছে গ্যালারি সংস্কার, এলইডি জাহেড স্ক্রিন ও স্টেডিয়ামের অন্যান্য বেশ কিছু জিনিসের কাজ। বাকি 4টি প্রকল্পের কাজ এখনো কিছুই শুরু হয়নি। সৌন্দর্যবর্ধন বা বিউটিফিকেশন বা আন্তর্জাতিক মানসম্পন্ন করা বা উন্নয়ন করা, সংস্কার করা, সেটার একটা রূপ আমরা এটা পরিলক্ষিত হবে যখন এই কাজটার সমাপ্তি পাবে। এদিকে ক্রীড়া পরিষদ কাজ শুরু না করার জন্য যে দায় চাপিয়েছিল বাফুফের উপর, তা আমলে নিয়েছে ফেডারেশন। সারা বছরই মাঠে খেলা থাকলে মাঠ সংস্কার হবে কখন? এমন প্রশ্নের উত্তরে বাফুফের সাধারণ সম্পাদক জানালেন, সংস্কারের সময় খেলা অন্য কোথাও সরিয়ে নেওয়ার কথা ভাবছে তারাও। আমাদের এখানে যে খেলাগুলো আয়োজন হবে লোকাল এবং আন্তর্জাতিক, সেই খেলাধুলোগুলো আমরা যেন আসলে অ্যাকসেপ্টেবল অন্য কোনো একটা স্টেডিয়ামে যেন আয়োজন করতে পারি, সেই বিষয়টাতে একটা সুরাহা করে আমরা আসলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামটা আমরাও চাই, বাফুফেও চায়, ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমাদের চাওয়া অচিরেই যেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ শুরু করা হয়। স্টেডিয়াম সংস্কার নিয়ে দুপক্ষের সমন্বয়হীনতা যেন এদেশের ক্রীড়াঙ্গনের প্রতিচ্ছবি। ক্রীড়াঙ্গনের অভিভাবকেরা যদি মনোযোগী না হয়, তাহলে হয়তো এই চেয়ারের মতোই আমাদের ক্রীড়া কাঠামো হবে ভঙ্গুর। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ে রাশিয়ায় বসতে যাওয়া ফিদে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। জোন 3.2 এর পক্ষে অংশগ্রহণ করবেন জিয়া।
বুধবার ঢাকায় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ 2021 হাইব্রিড দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় দীর্ঘদিন পর এমন সুযোগ এসেছে বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টারের সামনে। টুর্নামেন্টের 9 খেলায় 8 পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেন এই দাবাড়ু। 7.5 পয়েন্ট নিয়ে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার ইনামুল হোসেন রাজীব রানার আপ হয়েছেন। আগামী 10 জুলাই পর্দা উঠবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায়। আমার সাথে রাজীবের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল। ওই গেমটাতে ওর বেটার ছিল, সারাটার সময় বেটার ছিল, কিন্তু আমি ডিফেন্ডটা খুব ভালো করেছি। ওটা ড্র করতে পারাতে আমার মোটামুটি একটা লাইফ পেয়ে যায়। চেষ্টা করবো ভালো খেলার। এবার অনেকদিন পরে সুযোগ পেলাম আবার ওয়ার্ল্ড কাপে খেলা। তো লাস্ট 15 দিন। হ্যাঁ, এবার আমার সাথে আরও একজন থাকবে বাংলাদেশে। চেষ্টা করবো, হ্যাঁ, ভালো খেলা। এবার চেষ্টা করবো সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করার অ্যাটলিস্ট, কারণ এবার একটু উইকার অপোনেন্ট পড়বে আগের তুলনায়। আলোচিত রোবট সোফিয়া এবার মানুষের সামনে আসতে যাচ্ছেন সম্পূর্ণ এক ভূমিকায়। আর নতুন এই সংস্করণের নাম দেয়া হয়েছে গ্রেস। সেলফ আইসোলেশনে থাকা করোনায় আক্রান্ত বৃদ্ধদের সহায়তা এবং তাদের সঙ্গে কথোপকথনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সোফিয়ার নতুন এই সংস্করণটি। আর এটি তৈরি করেছেন হংকংয়ের রোবট নির্মাতা প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স। I am Sophia. Let me introduce you to my sister Grace. দেখে অবিকল মানুষ মনে হলেও এটি একটি রোবট। আরো স্পষ্ট করে বলতে গেলে বিশ্বব্যাপী আলোচিত রোবট সোফিয়ার নতুন সংস্করণ গ্রেস, যাকে সোফিয়া বলছে নিজেরই আরেক বোন। Hi Grace. Thank you, Sophia. Hello, everybody. I am Grace. I am built by Hanson Robotics for Awakening Health. করোনাকালে সেলফ আইসোলেশনে থাকা বয়স্কদের নানা সহায়তায় তৈরি করা হয়েছে এই রোবট। সেই সঙ্গে একাকিত্ব দূর করতে এটি কথা বলবে করোনা আক্রান্ত ব্যক্তিদের সঙ্গেও। এর নির্মাতা প্রতিষ্ঠান হংকংয়ের হ্যানসন রোবোটিক্স জানায়, ইংরেজি, ম্যান্ডারিন সহ বেশ কয়েকটি ভাষায় ভাবের আদান প্রদানে সক্ষম গ্রেস। Hi my friend, nice to see you. আর এটিকে স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মীদের সঙ্গে যুক্ত করতে পারলে সম্মুখ সারির করোনা যোদ্ধাদের উপর থেকে একটু হলেও চাপ কমবে বলেও মনে করেন তারা। আমরা গ্রেসকে তৈরি করেছি স্বাস্থ্য সেবায় নিয়োজিতদের কথা মাথায় রেখে। এটা যাতে স্বাস্থ্যকর্মীদের মতোই করোনায় আক্রান্তদের পাশে থেকে সেবা দিতে পারে, তাদেরকে নানা কাজে সহায়তা করতে পারে, আর ওকে দেখেও যেন অবিকল মানুষই মনে হয়। আপাতত এটি তৈরিতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলেও বাণিজ্যিকভাবে উৎপাদনে গেলে পরবর্তীতে এটির নির্মাণ খরচ কমে আসবে বলেও জানায় হ্যানসন রোবোটিক্স। একই সঙ্গে এটি কিছুটা হলেও করোনাকালে ঘরবন্দি মানুষের অবসাদ দূর করবে বলেও মনে করেন তারা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ভোরের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কক্সবাজারে শুধু রোহিঙ্গাদের নয়, টিকা দিতে হবে স্থানীয়দেরও। ইউএনএইচসিআর এর ভ্যাকসিন কার্যক্রমে সরকারের শর্ত। ভাষান্তরে জাতিসংঘের ভূমিকা নিয়ে যৌথ কমিটি। বিশ্বের 100 দেশের জন্য 50 কোটি ডোজ ফাইজারের টিকা কিনবে যুক্তরাষ্ট্র। ঘোষণা আজ। সংক্রমণে উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশের 61 দেশ। নাগরিকদের ভ্রমণ না করতে পরামর্শ। করোনাকালে প্রতারক শাহেদের নানা অপকর্মের আখড়া রিজেন্ট হাসপাতাল এখন আবাসিক ভবন। আদালতের অনুমতিতে সরানো হয়েছে মালামাল। সংস্কার কাজ শেষে দেয়া হবে ভাড়া। এবং আজ সারা দেশে অর্ধশত মডেল মসজিদের উদ্বোধন। পুরুষ নারীর আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা সহ থাকছে হজে নিবন্ধনের সুযোগ। ধর্মীয় গোঁড়ামি দূর করার লক্ষ্য। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।